না রাইবোজোম। এবার দেখো রাইবোজোম ইন প্রোক্যারিওট, এই স্ট্রাকচারটি আমরা এর পরবর্তীকালে যখন রাইবোজোম পড়াবো তখন খুব অল্প দেখালে হয়ে যাবে। আজকে আমরা প্রোক্যারিওটের রাইবোজোম নিয়ে স্টাডি করিয়ে দিই, সিলেবাসটাকে এগিয়ে নিয়ে যাব। পরবর্তীকালে যখন সেল অর্গানেলি পার্টে যাব, ইউক্যারিওটিকের রাইবোজোমে যাব, প্রায় একই ধরনের স্ট্রাকচার পাবো, একটু তার ইউনিটগুলো ডিফার করবে, সেটা মনে রেখো। কিন্তু বেসিক স্ট্রাকচার অফ রাইবোজোম অফ প্রোক্যারিওট অ্যান্ড ইউক্যারিওট আর অলমোস্ট সেম, আমি এখনই বলে দিলাম। প্রত্যেকটা রাইবোজোম তৈরি হয় আরএনএ দিয়ে, এইটুক বলেছি, এবং এদের বাইরে কোনো মেমব্রেন থাকে না, কারণ এরা সেরকম ট্রু অর্গানেলি নয় যাদের বাইরে কোনো মেমব্রেন আছে। এদের সবসময় প্রোক্যারিওট, মনে রাখবে আমরা আলোচনা করছি প্রোক্যারিওট ব্যাকটেরিয়া নিয়ে। প্রোক্যারিওট ব্যাকটেরিয়ার রাইবোজোম দুটো সাব ইউনিট দিয়ে তৈরি হয়। কেন? কারণটা হচ্ছে এরা প্রোটিন সিনথেসিস করে। প্রোটিন সিনথেসিসের সময় স্মল সাব ইউনিট আগে আসে, তারপরে লার্জ সাব ইউনিট আসে, তারপরে একটা পুরো মেশিনারি তৈরি হয়, তারপরে এখান থেকে ব্যাকটেরিয়াল প্রোটিন সিনথেসিস হয়। তাই স্মল সাব ইউনিটকে মনে রাখবে এখানে আছে 30s, রিমেম্বার দ্য নাম্বার, এই নাম্বারটা ভুললে চলবে না। দিস ইজ কল্ড 30s, এটা তোমাদের আগেও আমি হয়তো কখনো বলেছি। অ্যান্ড লার্জার সাব ইউনিট ইজ 50s। এই দুটো যখন একসঙ্গে মিলে যাবে তখন তৈরি হয়ে যাবে, দেখো দুটোকে অ্যাড করলে 80 হয়, কিন্তু অ্যাকচুয়ালি এটাকে বলা হয় 70s রাইবোজোম। এই জায়গাটা আমি একটা ছোট্ট উদাহরণ দিলে তোমরা ব্যাপারটার মধ্যে যে কনফিউশনটা আছে সেটা দূর হয়ে যাবে। দেখবে এই যে দুটো রাইবোজোম দেখছি ছবির মধ্যে, তাদের মধ্যে অনেক গ্যাপ আছে। এই গ্যাপগুলো যখন খুলে যায় তখন তারা নিজেদের শেপে চলে আসে, কিন্তু যখন তারা একে অপরের সঙ্গে অ্যাটাচ হয়ে যাবে তখন সেই গ্যাপগুলো ফুলফিল হয়ে গিয়ে ওরা -10 অর্থাৎ 10 ইউনিট তারা মাইনাস করে যায়। আমি ইজিলি বলতে পারো দুটো বল আছে, দুটো বলকে তুমি যদি কাছাকাছি, নরম সফট বল কাছাকাছি এনে দাও, দুটোকে বেঁধে দাও, দেখবে কিছুটা তাদের এরিয়াটা সারফেসের মধ্যে লেগে গিয়ে একটু লস হয়ে গেল না? আবার বল দুটোকে যদি খুলে ফেলে, রাবারের বল, তাকে আবার রাবারের শেপে এসে যাবে। এই যে শেপে আবার ফিরে এলো, তাহলে তার শেপটা একটু বড় হয়ে গেল যখন তারা ইন্ডিভিজুয়াল হয়ে গেল। আবার তাদের যখন জুড়ে দিলাম তখন শেপটা একটু লস হলো, তাহলে 70s এ এই লসটা মাত্র 10, মানে যেটা 80 হওয়ার কথা না হয়ে 10 ইউনিট কমে গিয়ে তারা 70 ইউনিট বা 70s হয়ে গেল। এবার এস কথাটার অর্থ কি? এস মানে হচ্ছে সেডিমেন্টারি কোশেন্ট, তাদের থিতিয়ে পড়ার হার। আর এটাকে বের করেছিলেন ভেদবার্গ। ভেদবার্গের নামটা VEDBERG, তার আগে এস জুড়ে দেওয়া হয়, অর্থাৎ সায়েন্টিস্ট ভেদবার্গের নাম অনুসারে এদেরকে এস বলে পাশে একটা ইউনিট দিয়ে দেওয়া হয়, সেন্টিমিটার বা ডায়ামিটার এসব কিছু নয়, এস সেডিমেন্টারি কোশেন্ট থেকে এই এস কথাটা এসেছে। এবার আমরা যে লেখাগুলো আছে সেই লেখাগুলো একটু পড়ে নেব। দে আর অ্যাসোসিয়েটেড উইথ প্লাজমা মেমব্রেন অফ প্রোক্যারিওট। প্রোক্যারিওটের প্লাজমা মেমব্রেনের সঙ্গে এরা লেগে থাকে। দে আর অ্যাবাউট 15 ন্যানোমিটার টু 20 ন্যানোমিটার ইন সাইজ। ন্যানোমিটারের ইউনিট তোমাদের বলে দিয়েছি, স্মলার সাইজ, অ্যাংস্ট্রমের থেকে বড় কিন্তু মাইক্রোমিটারের থেকে ছোট। দে আর মেড অফ 2 সাব ইউনিট 50 and 30, দুটোকে টাইটলি টুগেদার টু ফর্ম 70s প্রোক্যারিওটিক রাইবোজোম। এস সেডিমেন্টেশন কোএফিসিয়েন্ট, নামটা আগে বলে দিয়েছিলাম, এ মেজার অফ ডেনসিটি অ্যান্ড সাইজ। এবং এই এস নামটি আরেকটা কারণে আমি বললাম তোমাকে বলে দিয়েছি, সেটা হচ্ছে ভেদবার্গের ইউনিট বা ভেদবার্গ এটাকে ইনভেন্ট করেছিলেন, তার নামটায় এস ভেদবার্গ, এস থাকে। ভেদবার্গ লিখতে গেলে এসটা সাইলেন্ট থাকে, কিন্তু লিখতে গেলে এস লিখতে হয় দুটোর ক্ষেত্রে, সেই জন্য এস যে লেটার সেই লেটারটিকে ইউজ করা হয়েছে। তো রাইবোজোমের স্ট্রাকচার তোমাদের সামনে চলে গেল। এরপরে আমরা আরেকটু রাইবোজোম নিয়ে যদি ডিটেলে বলতে পারি যে কিভাবে রাইবোজোম ফাংশন করে, কিভাবে প্রোটিন সিনথেসিস করে। দেখবে যে গ্রিন কালারের একটা থ্রেড দেখছো, ইট ইজ কল্ড মেসেঞ্জার আরএনএ। এই আরএনএর মধ্যে এই স্ট্রাকচারগুলো ক্লাস 12-এ উঠে একেবারে জলের মতো সোজা করে বুঝিয়ে দেব। এখন এগুলো বেশি বলবার নয়, কারণ এগুলো বললে
এখানে আমরা চ্যাপ্টারের থেকে বেরিয়ে অন্য জায়গায় চলে যাব। কারণ এখানে গিয়ে দেখো এই যে আগে স্মল ইউনিট আসবে 1 নম্বরে, তারপরে লার্জ ইউনিট আসবে, দুটো ইউনিট মিলে গিয়ে রাইবোজোমের ফুল ইউনিট হলো। এইভাবে ফুল ইউনিট পর 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 একদম সারিবদ্ধভাবে বসে যাবে করে গিয়ে এই যে লম্বা ছোট পিঙ্ক কালারের একটা থ্রেডের মতো বেরিয়ে এলো, দিস ইজ অ্যাকচুয়ালি প্রোটিন পলিপেপটাইড চেন। এইভাবে পলিপেপটাইড চেন দিয়ে আমরা প্রোটিন সিনথেসিস হয় এবং এই প্রোটিনগুলো দিয়ে ব্যাকটেরিয়াল বডি বা ব্যাকটেরিয়াল যে সমস্ত কেমিক্যাল রিলিজ করে সেগুলো আসলে এই প্রোটিন দিয়েই তৈরি হয়। তাহলে ফাংশন অফ রাইবোজোমকে আমরা কি বলে বলতে পারি? রাইবোজোমস আর দ্য সাইট অফ ট্রান্সলেশন, বা তার নাম প্রোটিন সিনথেসিস। অর্থাৎ প্রোটিন কিরকম? প্রোটিন আবার সিনথেসিস করতে হয় নাকি? হ্যাঁ, ব্যাকটেরিয়া যখন প্রোটিন ইনটেক করে ডাল থেকে বা মাংস থেকে, সেই প্রোটিনগুলোর মধ্যে অ্যামাইনো অ্যাসিড থাকে, সেই অ্যামাইনো অ্যাসিডগুলো হ্যাপাজার্ড কন্ডিশনে থাকে। সেটাকে সাজিয়ে গুজিয়ে ব্যাকটেরিয়া তার মতো করে প্রোটিন এবং এনজাইম তৈরি করে, যার জন্য সেটা কখনো কোনো বস্তুকে পচিয়ে ফেলবার কাজ করে বা কখনো বেনিফিশিয়ালি কাজ করে, সেই প্রোটিনই করে। সেই প্রোটিনগুলো ব্যাকটেরিয়া নিজের মতো করে ম্যানুফ্যাকচার করে নেয়, আর এই নিজের মতো ম্যানুফ্যাকচার করে নেওয়াটাকে বলা হয় প্রোটিন সিনথেসিস বা ট্রান্সলেশন। ক্লাস 12-এ উঠে তোমাদের সেন্ট্রাল ডগমার সাহায্যে একেবারে ক্লিয়ার কাট বুঝিয়ে দেব, দেখবে এত ইন্টারেস্টিং লাগবে তুমি ভাবতে পারবে না। Several ribosomes may attach to a single mRNA, শুরুতে বললাম, to form a chain of, পুরো একটা চেইন যাকে বলে পলিরাইবোজোম বা পলিজোমও বলা হয় এটাকে। দেখো অনেকগুলো রাইবোজোম একসঙ্গে অ্যাটাচ করতে পারে। কেন অনেকগুলো করে? কারণ এমআরএনএর উপরে যদি অনেকগুলো রাইবোজোম অ্যাটাচ হয়ে যায় খুব তাড়াতাড়ি প্রোটিনটা রিলিজ হতে পারে। সেইভাবে পলিরাইবোজোম, যেন একটা তারের মধ্যে অনেকগুলো ক্লিপ লাগিয়ে দিয়েছো, ওরকম ভাবে অনেকগুলো রাইবোজোম এমআরএনএর উপরে অ্যাটাচ করে যায় এবং তারপরে সেখান থেকে অনেক বেশি পরিমাণে প্রোটিন রিলিজ করতে পারে পলিরাইবোজোম, and help the translation process and they form into protein. প্রোটিন দিয়ে ব্যাকটেরিয়া তার এনজাইমগুলো রিলিজ করবে, সেই এনজাইম দিয়ে ব্যাকটেরিয়া তাদের মেটাবলিক অ্যাক্টিভিটি করবে এবং যে এনভায়রনমেন্টে যাবে সেই এনভায়রনমেন্টকে ব্যাকটেরিয়া তাদের ফেভারে নিয়ে আসবে। তাহলে ফেভারে নিয়ে আসতে গেলে কিছু কেমিক্যাল দিতে হবে, মানে এনজাইম দিতে হবে, আর এই এনজাইমের মধ্যে থাকে প্রোটিন, সেই প্রোটিনটাকে সিনথেসিস করতে হবে। এই প্রোটিন সিনথেসিস করছে ব্যাকটেরিয়াল রাইবোজোম। সেম থিং হ্যাপেন্স ইন ইউক্যারিওট, মানে তোমার বডিতে হচ্ছে, যদিও ইউক্যারিওটিক রাইবোজোমের যে সেডিমেন্টারি কোশেন্ট সেটা একটু আলাদা হয়। আমি এখন একটু বলে দিই, পরে আবার প্রসঙ্গত বলে দেওয়া যাবে। ইউক্যারিওটের অর্থাৎ প্রোক্যারিওটিকে থাকবে 70s 50+30, আর ইউক্যারিওটিকে হবে 80s, সেখানে আবার মাপটা হবে 60s+40s, সেখানে লস হয় 20। মনে রাখবে 60+40-তে 100 হওয়ার কথা, 20 কমে গিয়ে ইউক্যারিওট 20 কমে, সেখানে গিয়ে সেটা হয়ে গেল 80s, সেটা ইউক্যারিওট তোমার আমার বডিতে। কিন্তু প্রোক্যারিওটিকে সেটা 70s 30+50, মনে রেখো। এরপর আছে ইনক্লুশন বডিজ, ভেরি ইম্পর্টেন্ট কিছু স্ট্রাকচার। ইনক্লুশন বডিজ, এই যে কতগুলো ছোট ছোট স্ট্রাকচার দেখছো, দিজ আর কল্ড ইনক্লুশন বডিজ। পুরো ব্যাকটেরিয়া নিয়ে কিন্তু তোমাদের এখন নলেজ দিয়ে দেওয়া হচ্ছে। দিজ আর নন মেমব্রেনাস স্ট্রাকচার, হতেই হবে, আমি আগেই বলেছি এরা সবসময় নন মেমব্রেনাস স্ট্রাকচারই থাকবে প্রোক্যারিওট বলে। স্টোরড রিজার্ভ মেটেরিয়াল seen in freely in cytoplasm in prokaryotic cell, ব্যাকটেরিয়া যে সমস্ত খাবার তৈরি করবে সেগুলো এই ইনক্লুশন বডির মধ্যে তারা স্টোর করবে, অনেকটা ভ্যাকুওলে স্টোর করার মতো। অ্যাজ ফর এক্সাম্পল, ফসফেট, এই নামগুলো ভালো করে মনে রাখবে, গ্র্যানিউলস, ফসফেটের যে দানাগুলো আছে সেগুলো, কারণ ফসফেট দানা কেন লাগবে? ডিএনএ কে সিনথেসিস করবার জন্য। সায়ানোফাইসিন গ্র্যানিউলস, ফসফেট গ্র্যানিউল, সায়ানোফাইসিন গ্র্যানিউল, এই নামগুলো মনে রাখবে। সায়ানোফাইসিন কালার দিয়ে থাকে, অ্যান্ড গ্লাইকোজেন গ্র্যানিউলস, গ্যাস ভ্যাকুওলস এটসেট্রা। আমি ধীরে ধীরে নামগুলো বললাম যাতে করে মনে থাকে, কারণ ইনক্লুশন বডির মধ্যে কি স্টোর থাকে, কি কাজ করে, এগুলো অনেক সময় আসে।
ফসফেট, সায়ানোফাইসিন, গ্লাইকোজেন, ফসফেট, সায়ানোফাইসিন, গ্লাইকোজেন, গ্র্যানুল, গ্লুকোজ থেকে কথাটা গ্লাইকোজেন, তাহলে মনে রাখতে পারবে যে ফুড স্টোরের কাজ করে অথবা কিছু গ্যাসও স্টোর করে থাকতে পারে, যারা এরোবিক ব্যাকটেরিয়া তারা অক্সিজেন এই অঞ্চলে স্টোর করে রাখে। গ্যাস ভ্যাকুয়াল কি কাজ করে? গ্যাস ভ্যাকুয়াল হচ্ছে দে ফাউন্ড ইন ব্লু, গ্রিন, পার্পল অ্যান্ড গ্রিন ফটোসিনথেটিক ব্যাকটেরিয়া। কারণ দেখো এই যে এদের নিউক্লিয়ারের মধ্যে প্রচুর পরিমাণে এই ধরনের পিগমেন্ট লাগবে টু ফর্ম ফটোসিনথেসিস। তাহলে এই ফটোসিনথেসিস করবার জন্য অক্সিজেন এখানে তারা ইভলভ করবে অথবা কার্বন ডাইঅক্সাইডকেও তারা নিতে হবে। কার্বন ডাইঅক্সাইড ছাড়া ফুড প্রোডাকশন হয় না। তাহলে এই ইনক্লুশন বডির মধ্যে এই গ্যাস ভ্যাকুয়ালের মধ্যে এই গ্যাসগুলো প্রয়োজন মতো স্টোর থাকে। অক্সিজেনকে তারা বাইরে বের করে দেয়, বাট কার্বন ডাইঅক্সাইডকে তারা এই জায়গায় স্টোর করে রাখে। যখন সানলাইট থাকে না তখন তারা সানলাইটের মতোই এবং না থাকলেও তারা এই কার্বন ডাইঅক্সাইডকে ইউজ করে ফটোসিনথেসিস করে অক্সিজেন বের করে এবং ফুড তৈরি করে। এইভাবে ইনক্লুশন বডি নিয়ে আমাদের স্ট্রাকচারটা হয়ে গেল। এবার শুরু করছি আমাদের মোস্ট ইম্পর্ট্যান্ট সেল এবং তার অর্গানেলিজ নিয়ে, তাকে বলে ইউক্যারিওটিক সেলস। ইউক্যারিওটিক সেলস, এই যে আমি তুমি কথা বলছি, আমরা সকলেই কিন্তু ইউক্যারিওটস। ইউ কথার অর্থ ট্রু, ক্যারিয়ন কথার অর্থ নিউক্লিয়াস, অর্থাৎ যাদের মধ্যে ট্রু নিউক্লিয়াস আছে তাদেরকে আমরা বলবো ইউক্যারিওটস। তাহলে আজকে আমরা ইউক্যারিওটসের যে অ্যামেজিং ওয়ার্ল্ড আছে সেই ওয়ার্ল্ডে চলো আমরা এন্ট্রি নিয়ে ফেলি। যেরকম স্লাইডে আমরা দেখতে পাচ্ছি একটি সেল। সেল মানে এর আগে তোমাদের বলেছি যে এটা একটা ঘর, কুঠুরি বা রুম, একটা স্মল রুম। সেই রুমের মধ্যে অর্গানেলিজগুলো অর্গানাইজ করে থাকে। প্রোক্যারিওটিক সেলের মধ্যে তোমাদের একটা টিপিক্যাল ব্যাকটেরিয়া বা তাদের কি কি গঠনগুলো হয় সেগুলো তোমাদের জানিয়ে নেওয়া হয়েছে। মনে রাখবে যে যারা মাইক্রোবায়োলজি, বায়োটেকনোলজি বা এইসব নিয়ে ইন ফিউচারে পড়াশোনা করবে তাদের কিন্তু ইউক্যারিওটস যেমন পড়তে হবে, সেই সঙ্গে প্রোক্যারিওটসও তোমাদের অনেক বেশি পরিমাণে পড়ে নিতে হবে। কাজে প্রোক্যারিওটস নিয়ে আমরা একটা মিনিমাম ওভারভিউ তোমাদের সামনে করে দিয়েছি। এইটুক পড়লে ক্লাস 11 এর সিলেবাস ইজ ওভার। এবারে আমরা আসছি ইউক্যারিওটিক সেল, মানে আমাদের হিউম্যান বিং এবং তার সহ আরো যে সমস্ত অ্যাডভান্স অর্গানিজম আছে তাদের বেসিক ইউনিট অফ লাইফ ইউক্যারিওটিক সেলে। ইউক্যারিওটিক সেলের বাইরের যে ছবিটা দেখছো তার মধ্যে কিন্তু আমরা অনেকগুলো স্ট্রাকচার, গঠন এগুলো দেখতে পাচ্ছি। আমি যাদের নাম ইউক্যারিওটিক সেল বা প্রোক্যারিওটিক পড়ানোর সময় তোমাদের অলরেডি বলে ফেলেছিলাম। আশা করি তোমরা এই পার্টগুলো আইডেন্টিফাই করতে পারছো। যেমন এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এটা, এরপরে রয়ে গেছে গলগি অ্যাপারেটাস অর গলগি বডি, বিভিন্ন ধরনের ভেসিকল, ভ্যাকুয়ালস, এখানে আছে এনজাইম দেওয়া লাইসোজোম, এটা আছে মাইটোকন্ড্রিয়া, এটা প্ল্যান্ট অ্যানিম্যাল সেলের দেখানো হচ্ছে, এটা আছে সেন্ট্রোজোম। আমরা এদের প্রত্যেকটা স্ট্রাকচার, প্রত্যেকটাকে নিয়ে ডিটেল অনেক কিছুই জানার চেষ্টা করব। এখানে আমরা ক্লোরোপ্লাস্টের কথা বলবো না, কারণ ক্লোরোপ্লাস্ট জেনারেলি প্ল্যান্ট সেলে থাকে। এইভাবে আমাদের আর সেন্টারের মধ্যে রয়ে গেছে এ আমাদের যে ইম্পর্টেন্ট নিউক্লিয়াস, আর তার মাঝখানে যে ছোট্ট একটু দেখা যাচ্ছে তাকে নিউক্লিওলাস। এই স্ট্রাকচারগুলো বারবার বলে যাব, বারবার টার্মগুলো তোমরা এর আগে পড়েছো, কাজেই এখন আশা করি খুব একটা বেশি অসুবিধা হবে না। ইউক্যারিওটিক সেলের যে মিনিমাম ইনফরমেশনগুলো দিয়ে আমরা শুরু করব, সেগুলোতে চলে আসি। চলো, যে ছবিটা দেখতে পাচ্ছি তাতে লেখা আছে একটা প্রোটিস্ট সেল, প্রোটোজোয়া। এখানে যে ছবিটা যাচ্ছে সেটার নাম অ্যামিবা। এই অ্যামিবার এগুলোকে সিউডোপোডিয়া বলে, এগুলো তোমরা জানো। আর ফাঙ্গাল সেল, একটা ফাঙ্গাসেরও সেল থাকে, তার ভিতরে কিরকম দেখো সেল ওয়াল আছে, কারণ ফাঙ্গাসকে প্ল্যান্ট আর অ্যানিমেলের মধ্যে ইন বিটুইন ধরে দেওয়া যায়। মাঝখানে বিরাট বড় একটা নিউক্লিয়াস আছে, সেই বেসিক ইউনিট অফ লাইফ। একটা প্ল্যান্ট সেল দেখতে পাচ্ছ, যেরকম আমাদের বাড়ির পাশে প্রাচীর বা ওয়াল থাকে সেরকমই দেখো এই বাড়িটার পাশে চারিদিক দিয়ে কিরকম একটা স্ট্রং ওয়াল রয়ে গেছে, অর্থাৎ সেল ওয়াল থাকে, এবং তার ভিতরে একই রকম নিউক্লিয়াস, ভ্যাকুয়ালস খুব প্রিডমিনেন্ট থাকে প্ল্যান্ট সেলে, এটা ইম্পর্টেন্ট। এবং আদার অর্গানেলিজগুলো
বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে তাদের কাজের সুবিধার মতো তারা অর্গানাইজ করে আছে। এছাড়া রয়ে গেছে অ্যানিম্যাল সেল। অ্যানিম্যাল সেলের এই যে বাইরে দেখছো এটা সেল মেমব্রেন, কার্টন বা পর্দার মতো অ্যানিম্যাল সেলের মধ্যে। সেরকম মাঝখানে আছে নিউক্লিয়াস, নিউক্লিওলাসের একটু প্যাচ দেখা যাচ্ছে, মাইটোকন্ড্রিয়া, এবং এখানে মাইটোকন্ড্রিয়া দেখা যাচ্ছে, এবং আরও সেল অর্গানেলিজ, পার্টিকুলার এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এগুলো সবই আমাদের এই সেলের মধ্যে ভেরি বিউটিফুলি ডেসক্রাইব করা আছে। অ্যান্ড অ্যানিম্যাল সেল, একটা অ্যানিম্যাল সেল তোমাদের সামনে দেখানো হলো। They have well organized membrane bound nucleus and organelles. Membrane bound, most important part is membrane bound organelles. Organelle গুলোর মধ্যে membrane bound আছে, membraneless ও আছে। membraneless মানে রাইবোজোম, সে কি নেই, রাইবোজোমও আছে। কাজে membrane bound and membraneless all organelles এগুলো প্রেজেন্ট থাকে আমাদের ইউক্যারিওটিক সেলে। প্রেজেন্স অফ মেমব্রেন গিভস ক্লিয়ার কম্পার্টমেন্টালাইজেশন, ভেরি ইম্পর্টেন্ট, অফ সাইটোপ্লাজম। কম্পার্টমেন্ট মানে ছোট ছোট ঘরে, যেমন আমাদের বাড়িতে এক একটা কম্পার্টমেন্ট থাকে, একটা কম্পার্টমেন্ট এক একটা কাজে ইউটিলাইজ হয়। কিচেন আলাদা কম্পার্টমেন্ট, বাথরুম আলাদা কম্পার্টমেন্ট, বা কারো কারো বাড়িতে স্টাডি রুম থাকে, লিভিং রুম, আমাদের বেডরুম, এই যে আলাদা আলাদা কম্পার্টমেন্ট, এবং এই এক একটা কম্পার্টমেন্টের এক একটা মেজর রোল আছে যেগুলো আমাদের বাড়িতে দেখতে পাই। সেরকমই সেলের মধ্যে সেল নিজে থেকেই এইভাবে অর্গানেলিস গুলোকে অর্গানাইজ করে থাকে। এটা আমি বারবার বলে থাকি। দে হ্যাভ কমপ্লেক্স লোকোমোটরি অ্যান্ড সাইটোস্কেলিটাল স্ট্রাকচার। আমি সাইটোস্কেলিটাল নিয়ে আরো বলবো। স্কেলিটাল, স্কাল বা মাসল, আমাদের বডিকে সোজা দাঁড় করিয়ে রাখবার জন্য যেমন আমাদের ভেতরে স্কাল আছে, স্কেলিটাল স্কাল রয়ে গেছে, তাই তো, বোনস আছে। সেরকম ভাবেই এই ধরনের ইউক্যারিওটিক সেলে প্রচুর এরকম অনেকটা বাঁশের মতো দেখতে সোজা 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 বিভিন্ন ধরনের স্ট্রাকচার রয়ে গেছে, যেগুলো সেলকে শেপ সাইজ এগুলো দিয়ে থাকে। প্ল্যান্ট সেলের মধ্যেও থাকে, যদিও প্ল্যান্ট সেলের মধ্যে সেল ওয়ালটা একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে। দেয়ার জেনেটিক মেটেরিয়াল ইজ অর্গানাইজড ইনটু ক্রোমোজোম। আগে যেরকম প্রোক্যারিওটে দেখেছিলাম জেনেটিক মেটেরিয়াল গুলো একদম বিখরে পড়ে থাকে বা কোনো রকম অর্গানাইজ বা গুটিয়ে থাকে না, এখানে সেই জেনেটিক মেটেরিয়াল ডিএনএ বা আরএনএ, মেইনলি ডিএনএ এর কথাই বলবো, তারা হিস্টোন প্রোটিনকে সেন্টার করে অর্গানাইজ করে থাকে বা কুণ্ডলী পাকিয়ে থাকে, এবং এভাবে সেল ডিভিশনের সময় ক্রোমোজোম গুলো ক্রমাগত প্রকাশিত হয়ে পড়ে। এই ইনফরমেশন গুলো কিন্তু ওয়ান বাই ওয়ান তোমাদের সামনে আমি রেখে যাব এবং তোমরা একের পর এক নিয়ে যাবে। চলো নেক্সট পার্টে চলে আসি। নেক্সট পার্টে সেল অর্গানেলিস ইন ইউক্যারিওটিক সেল, তাদের আমরা একটা লিস্ট করে দেওয়ার চেষ্টা করব। মেইনলি 11 অর্গানেলিজের উপরে আমরা এমফাসাইজ দেব। সবার প্রথমে আমরা এই সেল স্ট্রাকচারটার দিকে লক্ষ্য করো। এই সেল স্ট্রাকচারটা দেখো কিরকম স্ট্রাকচার। এর বাইরে যে ওয়ালটা দেখছো, দিস ইজ কল্ড সেল ওয়াল। বুঝতে পেরেছো? এই যে দেখো সেল ওয়াল আছে, বিকজ ভেরি থিক, মোটা, এবং এই সেল ওয়ালের প্রত্যেকটা স্ট্রাকচার তোমাদের সামনে ওয়ান বাই ওয়ান রাখবো। এছাড়া অন্যান্য স্ট্রাকচার গুলো যেরকম দেখতে পাচ্ছ, 1 নম্বরে আছে সেল মেমব্রেন, যেটা সেল মেমব্রেন আমি যে লাল রঙের দিয়েছি, সেল মেমব্রেন সবারই থাকবে। সেল মেমব্রেন ছাড়াও সেল ওয়াল থাকবে। সেল ওয়াল প্ল্যান্ট সেলে থাকবে এবং সেল মেমব্রেন অ্যানিম্যাল সেলে। মনে রাখবে প্লাজমা মেমব্রেন এটা আরেকটা মেমব্রেন, যেটা যে কোনো ধরনের সেলের মধ্যেই, সেটা অ্যানিম্যাল সেল বা প্ল্যান্ট সেল দুটোর মধ্যেই থাকবে। এছাড়া রয়ে গেছে এন্ডো মেমব্রেন সিস্টেম, যার মধ্যে মেইনলি রয়ে আছে জিইআরএল সিস্টেম, যাকে বলা হয় জিইআরএল, ভালো করে মনে রাখবে। যেটা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এটাকে ইআর বলা হয়। ওই যে ইআর, ইআর বললাম। জি ফর গলগি অ্যাপারেটাস, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম ই অ্যান্ড আর, এই দুটোকে নামে আমরা সংক্ষেপে ডেকে থাকি। এছাড়া আছে লাইসোজোম এল এবং ভ্যাকুওলস, এটাও একটা এক্সট্রা জিআরএল সিস্টেমেরই একটা অংশ। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, গলগি অ্যাপারেটাস, লাইসোজোম, এদের নিয়ে হয় জিইআরএল, এদের বলা হয় এন্ডোমেমব্রেন সিস্টেম। আরেকটা হচ্ছে ভ্যাকুওল। এন্ডোমেমব্রেন বলা হয় কেন? এদের বাইরে সিঙ্গেল মেমব্রেন থাকে এবং এই মেমব্রেনার স্ট্রাকচার গুলো আমাদের ওয়ালের সঙ্গে, সেলের ওয়ালের সঙ্গে মিশে গিয়ে বিভিন্ন ধরনের সিক্রেটারি ফাংশন করে থাকে। মাইটোকন্ড্রিয়া আমি বারবার বলে আসছি, যেটা সেলের পাওয়ার হাউস। মাইটোকন্ড্রিয়াটাকে তোমরা ইজিলি আইডেন্টিফাই করতে পারবে।
দিস ইজ মাইটোকন্ড্রিয়া। দেন আছে প্লাস্টিড। প্ল্যান্ট সেল থাকলে এর মধ্যে অবভিয়াসলি প্লাস্টিড থাকবে, আমরা সেলের মধ্যে ছড়ানো। এছাড়া রয়ে গেছে রাইবোজোম। রাইবোজোমের গল্প এর আগেও তোমাদের বলেছি, এর মধ্যেও প্রচুর পরিমাণে ছোট ছোট স্মল রাইবোজোম সেলগুলোর মধ্যে ছড়িয়ে পড়ে আছে। এছাড়া আছে সাইটোস্কেলিটন, এর আগে যেটা তোমাদের বলে দিয়েছি। সাইটোস্কেলিটন মানে হচ্ছে সেলটাকে স্ট্রংলি স্ট্রাকচারালি দাঁড় করিয়ে রাখে। সিলিয়া, ফ্ল্যাজেলা প্রচুর সেলে দেখতে পাওয়া যায়, আমাদের ট্র্যাকিয়াল সেলে হিউম্যানের, তাতে সিলিয়া দেখা যায়। দেন সেন্ট্রোজোম, মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, সেল ডিভিশনের জন্য কাজে লাগে অ্যানিম্যাল সেলের ক্ষেত্রে। প্ল্যান্ট সেলে সেন্ট্রোজোম থাকে না। নিউক্লিয়াস অবভিয়াসলি দ্য মোস্ট অ্যাবান্ডেন্ট অ্যান্ড ইম্পর্টেন্ট স্ট্রাকচার। আর রয়ে গেছে বেশ কিছু মাইক্রো বডিজ, যেরকম এর আগেও আমাদের ফুড স্টোরের ক্ষেত্রে সাহায্য করেছিল, এই ধরনের বেশ কিছু মাইক্রো বডিজ আমাদের রয়ে গেছে। এছাড়া রয়ে গেছে মাইক্রো টিউবিউল, এই যে লাল দাগটা দিলাম এখানে আছে মাইক্রো টিউবিউল। এগুলো, এটা হচ্ছে পেরক্সিজোম, এটা প্ল্যান্টের একটা স্পেশাল স্ট্রাকচার, কারণ এখানে আমাদের প্ল্যান্টের মধ্যে যেটা পারক্সাইড, হাইড্রোজেন পারক্সাইড H2O2, ঠিক আছে, এই জিনিসগুলো এই পেরক্সিজমের মধ্যে স্টোর করা থাকে। সাইটোপ্লাজম আর একটা অ্যানাদার স্ট্রাকচার ক্লোরোপ্লাস্ট, প্ল্যান্ট সেলে অবশ্যই থাকবে, এই যে বিগ ক্লোরোপ্লাস্ট দেখতে পাচ্ছ। এছাড়া রয়ে গেছে রাইবোজোম স্ট্রাকচার, অনেকটা ডট লাইক দিতে হচ্ছে এখানে, এর থেকে বড় করা যায় না। মাইটোকন্ড্রিয়ার কথা তো আগেই বলে দিয়েছি। ভ্যাকুওলস, ভেরি প্রমিনেন্ট ভ্যাকুওল দেখতে পাওয়া যাবে। সেল ওয়াল অবভিয়াসলি প্ল্যান্ট সেলের একটা স্পেশাল স্ট্রাকচার। প্লাজমা মেমব্রেন, মনে রাখবে সাইটোপ্লাজমকে ঘিরে থাকবে একেবারে সেল ওয়ালের ভিতরে, তার নাম প্লাজমা মেমব্রেন। সাইটোপ্লাজম তাকে ঘিরে আছে প্লাজমা মেমব্রেন। এর আগের টপিক চ্যাপ্টারগুলোতে তোমাদের এবং টপিকগুলোতে বলে দিয়েছি। প্লাজমোডেজমাটা, প্লাজমোডেজমাটা একটা ইম্পর্টেন্ট স্ট্রাকচার যেটা প্ল্যান্ট সেলের মধ্যে বেশি দেখতে পাওয়া যায়। এই যে ছোট ছোট স্ট্রাকচারগুলো দেখছো, যেগুলো একটা সেলের থেকে আরেকটা সেলে যাবার দরজা বা ডোর, এই যে প্রচুর পরিমাণে প্লাজমোডেজমাটা রয়ে গেছে। প্লাজমোডেজমাটা যদি না থাকে তাহলে একটা সেল আরেকটা সেলের সঙ্গে কোনো কমিউনিকেট করতে পারে না। কারণ তোমরা জানো প্লাজমোডেজমাটা আমাদের প্রত্যেকটা বাড়িতে যদি একেবারে পার্টিশন ওয়ালের মধ্যে কোনো দরজা না থাকে তাহলে একটা সেল বা একটা ঘর থেকে আরেকটা ঘরে আমরা যেতে পারি না। সেরকমই প্ল্যান্ট একটা সেলের সঙ্গে আরেকটা সেল কমিউনিকেট করে এই প্লাজমোডেজমাটার সাহায্যে। কাজে তোমাদের ওভারভিউ অল দ্য অর্গানেলিজ নিয়ে আমরা স্ট্রাকচার করে দিলাম। আমরা যখন পরে পার্থক্য করব অ্যানিমেল অ্যান্ড প্ল্যান্ট সেলের, সেগুলো তোমরা ইজিলি বুঝে যাবে। তোমাদের প্রচুর পরিমাণে এর আগে করানো হয়েছে, তোমরা এখনই বুঝতে পারবে। এই যে মাঝখানে রয়ে গেল প্ল্যান্ট সেলের, পরে চলে এলাম অ্যানিমেল সেল। অ্যানিমেল সেলের মধ্যে মেইনলি যে স্ট্রাকচারটার কথা বলবো দ্যাট ইজ সেন্ট্রিওল এবং সেন্ট্রোজোম। হোল স্ট্রাকচার মিলে হয় সেন্ট্রোজোম, আর সেন্ট্রোজোমের এক একটা ইউনিটকে বলা হয় সেন্ট্রিওল, যেটা সেল ডিভিশনে খুব কাজে লাগে, পরে বারবার বলবো। এছাড়া বাকি স্ট্রাকচারগুলো অলমোস্ট সেম। তাছাড়া মাইক্রোভিলি অ্যানিমেল সেলের মধ্যে আরেকটা স্পেশাল স্ট্রাকচার যেটা প্ল্যান্ট সেলে একটু কম দেখা যায়। আদার পার্টস আর অলমোস্ট সেম। লাইসোজোম মোস্ট অফ দ্য অ্যানিমেল সেলে থাকে। পারক্সিজোমও আমাদের বেশ কিছু দেখতে পাওয়া যায় এখানে অ্যানিমেল সেলের মধ্যে, যদিও সব অ্যানিমেল সেলে থাকে না। দেন মাইটোকন্ড্রিয়ন, মাইটোকন্ড্রিয়া তোমরা জানো সিঙ্গুলার প্লুরাল নাম্বারে বলা হয়। রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বা আরইআর বলা হয়। কেন আর বলা, এই যে ছোট ছোট হোয়াইট হোয়াইট ডট দেখছো, এই যে এটা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, তার মধ্যে হোয়াইট হোয়াইট ডট গুলো দেখা যাচ্ছে, দিজ আর নাথিং বাট রাইবোজোম। তাহলে এই একই স্ট্রাকচার এর আগে প্ল্যান্ট সেল দেখালাম, এরপরে দেখিয়ে দিলাম অ্যানিমেল সেল। এই প্ল্যান্ট সেল এবং অ্যানিমেল সেল এই দুটোর মধ্যে তোমরা আপাতত তোমাদের নজরগুলো রাখবে এবং ড্রয়িং এর ক্ষেত্রে এটাও তোমাদের এঁকে দিতে হবে। উপরের দিকে এই যে লেয়ারটা দেখছো, এটা কিন্তু কোনো ওয়াল বা কিছু নয়, এটা একটা 3D ছবি, পেছনের দিকের ছবিটি দেখাবার উদ্দেশ্যে এটা দেওয়া হয়েছে। তোমরা কেউ এটা দিতে পারো অথবা নাও দিতে পারো। শুধু মাঝখানের এই যে সেল মেমব্রেন দিয়ে এইটুক স্ট্রাকচার দিয়ে একটা যদি এঁকে দেওয়া যায় তাহলেও আমরা একটা অ্যানিম্যাল সেলকে সুন্দর রিপ্রেজেন্ট করতে পারবো। চলো আমরা এই সেলগুলোর ওয়ান বাই ওয়ান এক একটা অংশ নিয়ে বা এক একটা পার্ট নিয়ে আমরা ডিসকাস করে যাই। প্রত্যেকটা পার্টই কিন্তু ইম্পর্টেন্ট। ডিসকাস করতে গেলে আমাদের ওয়ান বাই ওয়ান স্মল স্মল ইনফরমেশন আসবে, যে ইনফরমেশনগুলো তোমাদের রেখে দিতে হবে।
বিকজ হায়ার ক্লাসে এগুলো খুব দরকার হয়। বেঙ্গল মিডিয়ামে যারা পড়েছো, যারা ক্লাস 9-এ পড়েছিলে, সেগুলো কিন্তু অনেক জিনিসগুলো এখানে তোমাদের কমন ফিল হবে। আর যারা ইংলিশ মিডিয়ামে পড়েছো তাদেরও কিছু জিনিস বলা হয়েছে, কিছু জিনিস বলা হয়নি। 1 by 1 তোমাদের কাছে প্রচুর নিউ থিং চলে আসবে এক এক করে। আমরা কেমিক্যাল, এই যে পুরো স্ট্রাকচারটা দেখছো, কেমিক্যাল স্টাডিজ অন হিউম্যান আরবিসি শোজ দ্যাট সেল মেমব্রেন ইজ এ কম্পোজড অফ লিপিড বাইলেয়ার। আমরা আরবিসি কে স্টাডি করে দেখেছি লিপিড বাইলেয়ার থাকে। লিপিড বাইলেয়ার তোমাদের একটু পরে দেখিয়ে দিচ্ছি। প্রোটিন অ্যান্ড কার্বোহাইড্রেট এদের মধ্যে থাকবে। লিপিড মেইনলি ফসফোগ্লিসারাইড, ফসফো মিন ফসফেট গ্রুপ, গ্লিসারাইড মিন কার্বোহাইড্রেট গ্রুপ, এদের একসঙ্গে থাকে। হ্যাভ এ আউটার পোলার হেড অ্যান্ড ইনার হাইড্রোফোবিক টেইল। পোলার হেডটা কি থাকে আমরা বলে দেবো এক এক করে, আগে তোমাদের শুনে নেওয়া টার্মগুলো, আমি প্রত্যেকটাকে নিয়ে ডিসকাস করে দেবো। হাইড্রোফোবিক টেইল অ্যান্ড হাইড্রোফোবিক হেড, হাইড্রোফিলিক হেড। আবার বলছি, হাইড্রোফিলিক হেড, হাইড্রোফোবিক টেইল, এটাকে নিয়ে ডিসকাস করব। এটা তোমাদের অনেকেরই বুঝতে একটু অসুবিধা হয়। সো দি নন পোলার টেইল অফ স্যাচুরেটেড hydrocarbon is present is protected from aqueous environment, অর্থাৎ ওয়াটারি বা মেমব্রেন থেকে প্রোটেক্ট করে দেয় হাইড্রোফোবিক টেইল পার্ট। এবার গোটা ব্যাপারটাকে এবার তোমাদের এই ড্রয়িং থেকে একটু বোঝানোর চেষ্টা করছি। আমরা ডিসকাস করছি সেল মেমব্রেন নিয়ে, সেল ওয়াল নয় কিন্তু। সেল মেমব্রেন অ্যানিমেল সেলের একটা মেজর পার্ট, প্ল্যান্ট সেলও সেল মেমব্রেন কিছুটা দেখতে পাওয়া যায়, তার সঙ্গে সেল ওয়াল থাকে। এবার এই সেল মেমব্রেনের খুব ইম্পর্টেন্ট স্ট্রাকচার, এই উপরে রাউন্ড রাউন্ড স্ট্রাকচার, এই যে আকাশি রঙের বা স্কাই কালারের যে রাউন্ড রাউন্ড কতগুলো স্ট্রাকচার দেখছো, এগুলো হচ্ছে প্রোটিন স্ট্রাকচার। এগুলো সব সময় হাইড্রোফিলিক হয়, দে লাভ ওয়াটার, অর্থাৎ ওয়াটারি কোনো মেটেরিয়াল এখানে অ্যাট্রাক্ট করবে, বাইরের দিকে হতে পারে, এখানেও সে অ্যাট্রাক্ট করবে। মনে রাখবে এইটাকে বলা হয় PLLP মডেল। P ফর প্রোটিন, L মানে হচ্ছে লিপিড একটা লেয়ার, L মানে বাইলেয়ার অফ লিপিড, এবং তারপরে থাকে প্রোটিন। কাজে দিস ইজ কল্ড PLLP লেয়ার, PLLP মডেল, ফ্লুইড মোজাইক মডেল। প্রোটিন আপার পার্ট ইজ প্রোটিন, লোয়ার পার্ট ইজ অলসো প্রোটিন। তাহলে P উপরে P হয়ে গেল, নিচের দিকেও P, তাহলে P আমার হয়ে গেল দুপাশে। আর L, এই যে মাঝখানে এই যে লেয়ারটা দেখছো, এই যে ছোট একটা বক্স করে দিলাম, এটা লিপিডের একটা লেয়ার, এবং এটা পাশাপাশি থাকে, এটা লিপিডের আরেকটা লেয়ার, অর্থাৎ এটা লিপিডের বাই লেয়ার। অ্যান্ড দিস লেয়ার ইজ হাইড্রোফোবিক। ইজিলি ব্যাপারটা মনে রাখতে পারবে তোমরা, কারণ দেখবে জলের মধ্যে যদি তোমরা তেল মিশিয়ে দাও, তেলটা জলে ভাসতে থাকে। কেন? কারণ তেল জলে মিল খায় না। বিকজ তেল কথার অর্থ কি? ফ্যাট বা লিপিড। সেই লিপিড যেহেতু জলের সঙ্গে মিল খায় না, মানে তারা হাইড্রোফোবিক ইন নেচার। মিল খেলে তো হাইড্রোফিলিক হয়ে যেত। তাহলে এই যে PLLP লেয়ারটা হলো প্রোটিন ইজ অলওয়েজ, এর হেড মাথার মতো দেখতে। এরা দেখতে কিরকম হবে? এরা দেখতে হবে প্রোটিনগুলো এইরকম ভাবে প্রোটিন হেড থাকবে, এবং তার নিচের দিকে এরকম একটা গলার মতো থেকে এই নিচের দিকে একটা লিপিড লেয়ার থাকবে, এইভাবে একটা লেয়ার, এবং তার নিচের দিকে আরেকটা লেয়ার দিয়ে চলে যাবে, সেটাকে বলছে। তাহলে প্রোটিনের দুটো লেয়ার আমরা ক্লিয়ার, এটা একটা প্রোটিনের লেয়ার, নিচে প্রোটিনের লেয়ার, আর এই পাশে দুটো বাই লেয়ার। এরকম স্ট্রাকচার পর 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 একদম সাজিয়ে তৈরি করবে সেল মেমব্রেন। এবং তারপরে এর মধ্যে প্রচুর লং লং করে সুগারের পার্টিকেল লেগে থাকবে, গ্লাইকোপ্রোটিন, লিপিড বাই লেয়ার, এই যে শুরুতে দেখানো হয়েছে, এই যে দেখো রিসেপ্টরের মতো কাজ করবে এগুলো, গ্লাইকোপ্রোটিন লেয়ার। এছাড়া কোলেস্টেরল থাকবে, ছোট 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 লিপিড, লিপিডও একটা কোলেস্টেরল, জানো যে সেই কোলেস্টেরল দানাগুলো লিপিডের মধ্যেই সাবমার্জড হয়ে থাকবে, এবং দ্যাট উইল জাস্ট মুভ লাইক এ ফ্লুইড। একটা জলাশয় বা একটা পুকুর, তার মধ্যে প্রচুর অ্যালগি হয়ে থাকলে পুকুরের মধ্যে যদি তুমি একটা জায়গায় নাড়াও, দেখবে কিরকম ওয়েভ হচ্ছে, কিন্তু ওই শ্যাওলাগুলো গায়ে গায়ে লেগেই আছে। এই জন্যই এটাকে বলেছে ফ্লুইড। আর মোজাইক স্ট্রাকচার কেন বলা হচ্ছে? এই যে গোটা একটা ওশান আছে, পুরো লিপিডের ওশানের মধ্যে এই যে বেশ কিছু প্রোটিন, এটা কিন্তু একটা পুরো ইন্টিগ্রেট প্রোটিন। মনে রাখবে, কোনটা লেয়ার প্রোটিন, এই দেখো উপর থেকে নিচে অব্দি এই প্রোটিনগুলোই কিন্তু রিসেপ্টরের কনসেপ্টের তোমাদের দারুণভাবে কাজে লাগবে।
এই প্রোটিনের রাস্তা দিয়েই অ্যানিমেল সেলেদের মধ্যে প্রচুর প্রোডাক্ট এপাশ থেকে এপাশে যায়, ওপর থেকে নিচে নামে, অথবা নিচ থেকে ওপরে যায়। কোথায়? এই প্রোটিন চ্যানেলগুলোর মধ্যে দিয়ে ওপর থেকে নিচে আসে অথবা নিচ থেকে ওপরের দিকে যায়। কাজে প্রোটিন চ্যানেলগুলো ভেরি ইম্পর্টেন্ট রোল প্লে করে দুটো সেলের মধ্যে কমিউনিকেট করবার জন্য। আর বাইলেয়ার, লিপিড বাইলেয়ার অ্যান্ড প্রোটিন লেয়ার, এটা দুটো সেলের মধ্যে সেল টু সেল ডিফার করে রাখে। ভেরি ইম্পর্টেন্ট স্ট্রাকচার। সিঙ্গার অ্যান্ড নিকলসন এই মডেলটা দিয়েছিলেন। আমরা এক এক করে সেল মেমব্রেনের আরো একটু ডিটেলে চলে আসব। দেখো, যে স্ট্রাকচারটা এর আগে তোমরা স্ট্রং একটু রাফলি দেখেছো, এখন তার মাঝখানে তোমরা এই ড্রয়িংটা ইচ্ছে করলে তোমরা করে রাখতে পারো, কারণ সেল মেমব্রেনের এই ড্রয়িংটা কিন্তু ডিরেক্ট এক্সামিনেশনে আসে। আমি আবার বলছি, ডিরেক্ট এক্সামিনেশনে আসে, ডিরেক্ট এক্সামিনেশনে আসে ডিরেক্ট সিঙ্গার নিকলসনের এই ফ্লুইড মোজাইক মডেল অফ সেল মেমব্রেন। এটা এক্সামে আসেই, খুব ভালো করে পড়তে হবে ফর ইংলিশ অ্যাজ ওয়েল অ্যাজ বেঙ্গলি মিডিয়াম, দুজনের ক্ষেত্রেই বলছি। ভেরি 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 ইম্পর্টেন্ট দিস স্ট্রাকচার ইজ, ইউ হ্যাভ টু ড্র, ইউ হ্যাভ টু ড্র, ইউ হ্যাভ টু ড্র। উইদাউট ড্রয়িং এই আনসারটা নেওয়া যায় না। প্লিজ বি কেয়ারফুল অন দ্যাট। দেখো, এই জায়গাটাতে আমি যেরকম তোমাদের এর আগে একটু ড্রয়িং এর মাধ্যমে বলে দিয়েছিলাম, এখনো তোমাদের বলছি, এই যে রাউন্ড স্ট্রাকচার গুলো সব কয়টা প্রোটিন স্ট্রাকচার, ওপরে প্রোটিন স্ট্রাকচার, নিচে এই যে মাঝখানে দুটো স্ট্রাকচার রয়ে গেল, দিস ইজ এ লিপিড বাইলেয়ার স্ট্রাকচার। তাই পিএলএলপি মডেল এর আগে বলেছিলাম, এইটাকে বলা হয়েছিল প্রোটিন চ্যানেল। এর আগে তোমাদের রাফলি দেখিয়েছিলাম, এখন খুব সুন্দর করে দেখানো আছে প্রোটিন চ্যানেল। এর মধ্যে দিয়ে বিভিন্ন প্রোডাক্ট কাম অ্যান্ড আউট, ইনসাইডে আসে সেলের মধ্যে, আবার সেল থেকে বাইরে বেরিয়ে যায়। এবার এগুলো আছে ক্যারিয়ার প্রোটিন, লটস অফ এরকম প্রোটিন। এটাতে একটা পোর্শন, ভেরি মাইনিউট পোর্শন, ইলেকট্রন মাইক্রোস্কোপের সাহায্যে দেখে তোমাদের ড্রয়িংটা আঁকানো হয়েছে। কিন্তু এইরকম প্রোটিন প্রচুর ছড়ানো থাকে, আর এগুলোকে বলা হচ্ছে পেরিফেরাল প্রোটিন। কেন পেরিফেরাল? এরা কিন্তু পুরো ক্রস করেনি। দেখো, মাথাটা শুধু একটা দিকে আছে, এটাও পেরিফেরাল প্রোটিন, এটাও পেরিফেরাল প্রোটিন, ওপরের দিকে আছে, নিচের দিকে আছে। এছাড়া আছে গ্লাইকোপ্রোটিন। এই যে পেরিফেরাল প্রোটিনের সঙ্গে রিসিপ্টরের মতো দেখতে লেগে আছে গ্লাইকোপ্রোটিন। মনে রাখবে, গ্লাইকোপ্রোটিন আর দ্য ভেরি ইম্পর্টেন্ট স্ট্রাকচার, কারণ সেল যখন ডেড হয় তখন গ্লাইকোপ্রোটিন গুলো ছড়িয়ে পড়ে। কারো কারো ক্ষেত্রে গ্লাইকোপ্রোটিন, কোন কোন সেলের ক্ষেত্রে পরবর্তীকালে নলেজে তোমরা পাবে যখন আমরা রিসেপ্টর কনসেপ্ট ভালো করে দেব, কারণ গ্লাইকোপ্রোটিন বেরিয়ে গিয়ে এক সেল থেকে আরেক সেলে কমিউনিকেশন করে, এবং যদি কোনো সেলে ভাইরাস অ্যাটাক করে তখন গ্লাইকোপ্রোটিন ছেড়ে দিয়ে ইন্টারফেরন বলে সেগুলোকে অন্য সেলকে প্রোটেক্ট করা হয়। এগুলো গ্লাইকোপ্রোটিনের ইম্পর্টেন্সই, এগুলো পরে তোমাদের বলা হবে। দেখো, এই জায়গাটায় আছে হাইড্রোফিলিক হেড অ্যান্ড হাইড্রোফোবিক টেইল। এটা হলো একটা ইউনিট স্ট্রাকচার অফ প্লাজমা মেমব্রেন অর সেল মেমব্রেন। দেখো, আবার বলেছি, এই স্ট্রাকচারটি ওয়াটারকে অ্যাট্রাক্ট করে, আর নিচের এই স্ট্রাকচারটি ওয়াটারকে, নিচের এই স্ট্রাকচারটা ওয়াটারকে রিপেলেন্ট করে। এই পার্টটা লিপিড লেয়ার আর এই পার্টটা প্রোটিন লেয়ার। তাহলে প্রোটিন এবং লিপিড এই মিলে একটা ইউনিট তৈরি করে সেল মেমব্রেনের। মনে রাখবে, এইভাবেই হাইড্রোফিলিক অ্যান্ড হাইড্রোফোবিক দুজনের কম্বিনেশনে পুরো একটা সেল মেমব্রেন তৈরি হয়। যে সেল মেমব্রেন হাইড্রোফোবিক, যদি লিপিড লেয়ার না থাকতো তাহলে সেলগুলো যে কোনো কিছু সাবস্টেন্সের সামনে এলেই সেগুলো গলে যেতে পারতো। নেচার দেখো কতটা বেটার ভাবে তৈরি করে দিয়েছে একটা লিপিডের বাইলেয়ার দিয়ে, যাতে এক সেলের সঙ্গে আরেক সেলের সঙ্গে কমিউনিকেশনটা খুব ইজিলি না হয় বা গলে না যায় বা, ঠিক আছে। তাহলে এই পার্টগুলো তোমাদের কাছে বলে দিলাম। এই পার্টগুলো বলার পরে আমরা কিছু ইনফরমেশন এখান থেকে নিয়ে নেব। ইনফরমেশনগুলো খুব ইম্পর্টেন্ট, এগুলো লিখে রাখা হয়েছে। Ratio of protein and lipid varies in different cell. For example, in human RBC, the membrane has 52% protein. ধরো আমরা হিউম্যানের RBC 52% থাকে প্রোটিন, 40% থাকে লিপিড, আর বাকিগুলো অন্যান্য পদার্থ দিয়ে ভর্তি করা থাকে। এটা হচ্ছে সেল মেমব্রেনের একটা কম্পোজিশন। আরবিসি থেকে যেহেতু প্রথম দেখা গিয়েছিল, তা আরবিসির ডেটাটা তোমাদের কাছে ইম্পর্টেন্ট। 52% প্রোটিন, এগুলো কিন্তু কিছু হার্ডার এক্সাম হলে এগুলো আসে, অ্যান্ড 40% লিপিড।
তাহলে প্রোটিনের পরিমাণ একটা সেলে অনেক বেশি থাকে, এইভাবে মাথায় রাখবে। বেসড অন দ্য ইজ অফ এক্সট্রাকশন, এক্সট্রাকশন এর সহজতর বা বের করে নেবার ক্ষমতা হিসেবে সেলের থেকে, মানে সেলের এই আইটেমগুলো বা এই যে কম্পোনেন্টগুলো বের করার মাত্রা বা বের করার হিসেব, বের কিভাবে বের হয়, কতটা পার্সেন্টেজে বের হয়, তাকে বেস করে মেমব্রেন প্রোটিন হ্যাজ টু টাইপস, একটা ইন্টিগ্রাল প্রোটিন, একটা পেরিফেরাল প্রোটিন। আমি আবার বলেছি, যে প্রোটিন প্লাজমা মেমব্রেনের পুরো এপার ওপার হয়ে থাকবে তাদের বলা হয় পুরো পেরিফেরাল। ইন্টিগ্রাল প্রোটিন, এটা ইন্টিগ্রেট হয়ে আছে, একদম উপর থেকে নিচে অব্দি ইন্টিগ্রেট হয়ে আছে, এটাকে বলবো ইন্টিগ্রাল প্রোটিন। আর পেরিফেরাল প্রোটিন এর আগে দেখেছি যেটা শুধু আউটার পার্টেই কোনো না একটা সাইডে লেগে থাকে, লাইজ অন দ্য সারফেস অফ দ্য মেমব্রেন, শুধু সারফেসের মধ্যেই থাকে, এই সারফেসে হতে পারে, এই সারফেসে হতে পারে, বোথ দ্য সারফেসে একই রকমের প্রোটিন থাকে যে কোনো প্লাজমা মেমব্রেন। অর্থাৎ একটা সেলকে যদি ঘিরে একটা পর্দা দিয়ে আটকে দিই, পর্দার একটা বাইরের দিক হবে, একটা হবে ভেতরের দিক, দুটো দিকের মধ্যে থাকে প্রোটিন, আর দুটো লেয়ারের মাঝে থাকে লিপিড বাই লেয়ার। ভেরি ভেরি ইম্পর্টেন্ট স্ট্রাকচার অ্যান্ড ইম্পর্টেন্ট ইনফরমেশন, তোমাদের মাথায় রাখতে হবে এবং শুনে নিতে হবে। তাহলে চলো, ফ্লুইড মোজাইক মডেল অফ দ্য সেল, এই দেখো স্লেইডেন, আমরা এই যে দুটো সিঙ্গার অ্যান্ড নিকলসন, এই দুজন ভেরি ইম্পর্টেন্ট প্রমিনেন্ট সায়েন্টিস্ট, তোমাদের মনে রাখতে হবে। প্রথমজন সিঙ্গার, এই যে আমাদের সিঙ্গার আছে, এবং ইনি হলেন নিকলসন। এই দুজন একটা স্পেশাল অবজারভেশন করেছিলেন, মাইক্রোস্কোপে দেখে তার একটা থিওরিও দিয়ে দিয়েছিলেন। proposed by fluid mosaic model of cell membrane, proposed by Singer and Nicholson in 1972, very important year, এটা এক্সামে প্রচুর পরিমাণে আসে, এটা যে কোনো নোট লেখার সময় 1972 এটা লিখতেই হবে। অ্যাকর্ডিং টু দিস ফর্মুলা, দ্য কোয়াসি ফ্লুইড, এটাকে বলে কোয়াসি ফ্লুইড, অনেকটা সেমি ফ্লুইড, কোয়াসি ফ্লুইড কথাটা, টার্মটা কিন্তু কোয়াসি ফ্লুইডই দিতে হবে, বা সেমি ফ্লুইড টাইপ, মানে পুরোপুরি লিকুইড ওয়াটারের মতো নয়, তার থেকে একটু বাংলায় সান্দ্র বলা হয়, বা ইন বিটুইন, লিকুইডের থেকে আরেকটু ভারী, কোয়াসি ফ্লুইড বলে। নেচার অফ লিপিড এনাবল ল্যাটারাল মুভমেন্ট, এরা ল্যাটারাল মুভমেন্ট অফ প্রোটিন উইদিন দ্য ওভারঅল বাই লেয়ার, অর্থাৎ এই যে দুটো বাই লেয়ারের মধ্যে প্রোটিনটা এমন ভাবে ওয়েভ করে, ল্যাটারাল মুভমেন্ট করে, এইভাবে লম্বালম্বি ভার্টিক্যাল নয়, ল্যাটারাল এইভাবে ওয়েভের মতো একটা মুভমেন্ট করে, এই মুভমেন্টের মধ্যে দিয়ে এই মডেলটি ডেসক্রাইব করা হয়েছে। তাই এটাকে বলা হয় প্রোটিনস উইদিন দ্য ওভারঅল বাই লেয়ার্স অফ লিপিড। দিস এবিলিটি টু মুভ উইদিন দ্য মেমব্রেন ইজ মেজার্ড অ্যাজ ফ্লুইডিটি, কোন একটা সেলের ফ্লুইডিটি থেকে এইভাবে মেজার করা। দিস এবিলিটি টু মুভমেন্ট, কতটা মুভ করতে পারে একটা সেল, যদি রিজিড শক্ত হয়ে যায় তার মধ্যে এই মুভমেন্ট করার পাওয়ার বা ক্ষমতা কতটা থাকে না। মনে রাখবে, এইভাবে এই মুভমেন্ট করার ক্ষমতার উপরে একটা সেলের ম্যাচুরিটি নির্ভর করে। একটা সেল যদি খুব বেশি পরিমাণে মুভ করতে পারে, তুমি জানো আরবিসি নানা রকম শেপ নিয়ে তারা আমাদের বিভিন্নভাবে ক্যাপিলারির ভেতরে, স্মল এরিয়ার ভেতরে অথবা স্প্লিনের মধ্যে দিয়ে, সেখানে প্রচুর প্রোটিন থাকে, সেই প্রোটিনের নেটের স্ট্রাকচারের মধ্যে দিয়ে তাদের গলে যাওয়া, মানে ব্যাপারটা বুঝেছো, যে একটা নেটের বেড়া আছে, তার মধ্যে খুব ছোট ছোট ফাঁকা আছে, সেখানের মধ্যে একজন বড় মানুষ খুব ইজিলি যাতায়াত করতে পারবে না, কিন্তু একটা ছোট্ট মানুষ যার বডিটা খুব ফ্লেক্সিবল, খুব ইজিলি যাতায়াত করতে পারবে। তাহলে যে কোনো সেলের এই বাইরের দিকে মেমব্রেনটা যদি ফ্লেক্সিবল থাকে বা ফ্লুইডিটি বেশি থাকে, যদি ভালো করে নড়তে পারে, তাহলে খুব তাড়াতাড়ি এই সমস্ত স্মল এরিয়াগুলোতে তারা পাস করে যেতে পারবে। কারণ যত তাড়াতাড়ি তারা পাস করতে পারবে, তত তাদের মুভমেন্ট বেটার থাকবে, তাদের এফিকাসি বেটার থাকবে। এবার আমরা স্ট্রাকচারাল এই প্রোটিনের সমস্ত পার্টগুলো দেখিয়ে দিয়েছি। যেমন এই যে ফ্লুইড মোজাইক মডেলের নিচের দিকে, এই যে নিচের দিকে কতগুলো তোমরা স্ট্রাকচার দেখছো, এগুলোকে বলা হয় সাইটোস্কেলিটাল স্ট্রাকচার, যেটা সেলের শেপকে দিতে অনেকটা সাহায্য করে। মনে রাখবে, নর্মাল অ্যানিমেল সেলের তো সেরকম কোনো শেপ হয় না, কিন্তু তবুও এই শেপগুলো কিছুটা দিতে সাহায্য করে এই সাইটোস্কেলিটাল ফিলামেন্টস, গ্লাইকোলিপিড, গ্লাইকোপ্রোটিন। ভালো করে এই স্ট্রাকচারগুলো মনে রাখবে। উপর দিকে বেরিয়ে স্ট্রাকচারগুলো গ্লাইকোলিপিডের স্ট্রাকচার আছে,
গ্লাইকোপ্রোটিনের স্ট্রাকচার আছে, সোজা জিনিস। গ্লাইকো মিন্স গ্লুকোজ রিলেটেড, আর প্রোটিন স্ট্রাকচার তো তোমরা জানো প্রোটিনাস মেমব্রেন। তাহলে গ্লুকোজ প্লাস প্রোটিন একসঙ্গে যে কম্পাউন্ড স্ট্রাকচার তৈরি করে তাকে গ্লাইকোপ্রোটিন, গ্লাইকোলিপিড, ফসফোলিপিড, ফসফোপ্রোটিন, এই সমস্ত সবগুলো। এছাড়া স্পাইরাল প্রোটিনও কিছু, দেখো এই যে স্পাইরাল পুরো পেঁচিয়ে আছে, স্পাইরাল প্রোটিনও পুরো ইন্টিগ্রাল প্রোটিন হিসেবে অবস্থান করে। তাহলে আবার বলছি, ওপরে নিচে ইন্টিগ্রাল প্রোটিন, ওপর যেগুলো শুধু ভেসে থাকে সেগুলোকে আমরা বলি পেরিফেরাল প্রোটিন। এই যে দেখতে পাচ্ছি কিছু ইন্টিগ্রাল, হ্যাঁ কিছু পেরিফেরাল, ওপর দিয়ে দেখা যাচ্ছে। এরকম 3D স্ট্রাকচারে এই মডেলটা তোমাদের বুঝতে সাহায্য করবে, বা ড্রয়িং এর ক্ষেত্রে এর আগের যে স্লাইডটা যেটা দেখিয়েছিলাম সেটা ভালো করে সেই ড্রয়িংটা রেখে দিতে হবে। নেক্সট পার্টে তোমাদের সেল মেমব্রেনের আরো কিছু ইনফরমেশন দিয়ে দিই। কিরকম, আমরা দেখো ওই স্ট্রাকচারটাকে বারবার আঁকতে হবে, এইভাবে তোমরা এঁকে দেবে। এর এত বড় স্ট্রাকচার রাখবার দরকার নেই। দেখো এইটা হচ্ছে তথাকথিত আমাদের সেল মেমব্রেন, এটা আমরা বারবার বলে দিয়েছি। এই সেল মেমব্রেনের মধ্যে এই যে প্রোটিন চ্যানেলগুলো আছে, যেই প্রোটিন চ্যানেলগুলো ইন্টিগ্রাল প্রোটিন, অর্থাৎ ওপরে নিচ, অর্থাৎ মেমব্রেনের আপার সাইড এবং লোয়ার সাইড দুটোকেই টাচ করে থাকবে, সেই মেমব্রেন প্রোটিন চ্যানেলের মধ্যে দিয়ে কোনো, এই যে দেখো এগুলোকে সুগার বলবো, এগুলোকে আদার আমরা সোডিয়াম বলতে পারি, বা কিছু কিছু প্রোটিন আছে, সুগার আছে, এই সমস্ত মেটেরিয়ালগুলো এখান দিয়ে ভিতরে সেলের ভিতরে এন্ট্রি নেয়, অথবা সেলের ভিতর থেকে তারা বাইরে বেরিয়ে যায়। এভাবে তারা কমিউনিকেট করে। এই যে দেখো এন্ট্রি নিচ্ছে, আবার কোনোটা আবার বেরিয়ে চলে যাচ্ছে। ঠিক আছে, ক্যারিয়ার প্রোটিন, কিছু প্রোটিন আছে মেইনলি তাদেরকে বলা হয় ক্যারিয়ার প্রোটিন। ক্যারিয়ার মানে যে প্রোটিনগুলোর মধ্যে দিয়ে কোনো মেটেরিয়াল, কারণ সেলের মধ্যে তো মেটেরিয়াল, ফুড মেটেরিয়াল, প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট, অন্য মেটাবলিক অ্যাক্টিভিটির জন্য তৈরি যে কোনো ধরনের মেটেরিয়াল ভিতরে ইনসাইডে ঢুকতে হবে, মেটাবলিক অ্যাক্টিভিটি করতে হবে, এবং তাকে আবার বেরিয়ে যেতে হবে। এছাড়া গ্যাসেস আছে, অক্সিজেন এন্ট্রি নিতে হবে, কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে যেতে হবে। এই অক্সিজেনেরা কিন্তু এই প্রোটিন চ্যানেলকে দিয়ে তারা আসে যাতায়াত করে না, তারা ডিরেক্ট এই মেমব্রেনের মধ্যে দিয়েই তারা যাতায়াত করে ফেলে। এই যে মেমব্রেনের মধ্যে দিয়ে তারা যাতায়াত করে ফেলবে, স্ট্রেট কাট গ্যাস, যে কোনো কিছু অক্সিজেন অথবা কার্বন ডাইঅক্সাইড, অক্সিজেন এন্ট্রি নেবে, CO2 কখনো বেরিয়ে যাবে। এই একই রাস্তা দিয়ে দুটোরই দরকার হয়। CO2 যদি বেশি ওভার এক্সেস জমে যায় তাহলে মেটাবলিক অ্যাক্টিভিটি নষ্ট হয়ে যাবে। এইভাবে এই প্লাজমা মেমব্রেনের মধ্যে দিয়ে বিভিন্ন প্রোডাক্ট যাতায়াত করে। এবার যে লেখাগুলো আছে সেই লেখাগুলো আমরা একটু পড়ে ফেলতে পারি। লেখাগুলো পড়লে কি পাবো? ট্রান্সপোর্ট অফ মলিকিউলস, আগেই বলেছি দ্য মেমব্রেন ইজ সিলেক্টিভলি পারমিয়েবল। আগে বলেছি কেন সিলেক্টিভলি পারমিয়েবল সেটা তোমাদের কাছে বলে দিচ্ছি। টু সাম মলিকিউল প্রেজেন্ট ইন আইদার সাইড অফ ইট। ইদার সাইড কেন বলছে? যে কোনো সাইডে, নিচেও থাকতে পারে বাইরেও থাকতে পারে, তাই ইদার সাইড অফ দিকে এই মলিকিউলগুলো যাতায়াত করে। আর সিলেক্টিভলি পারমিয়েবল কেন বলছি? আমাদের সেল কোনো কোনো মেটেরিয়ালকে ভিতরে এন্ট্রি করতে অ্যালাউ করে, আবার কোনো মেটেরিয়ালকে অ্যালাউ করে না। কোনো মেটেরিয়ালকে ভেতর থেকে বাইরে যেতে অ্যালাউ করে, কোনো মেটেরিয়ালকে ভেতর থেকে বাইরে যেতে অ্যালাউ করে না। এই যে সিলেকশন করে দিল প্লাজমা, এই সিলেকশনটা কে করে দেয়? প্লাজমা মেমব্রেন করে দেয়। কারণ প্লাজমা মেমব্রেনের প্রপার্টি এগুলোকে করায়। মনে রেখো, যদি এই প্রপার্টি না থাকতো, এদের চোখ নাক এগুলো তো নেই, এরা তো দেখতে পায় না, সেন্স অর্গানও নেই, কাজে এরা শুধুমাত্র এই সেল যে মেমব্রেনটা আছে, এই মেমব্রেনের মধ্যে প্রপার্টিস গুলো, এই মেমব্রেনের মধ্যে লিপিড বাইলেয়ার, প্রোটিন বাইলেয়ার, প্রোটিনের বাইলেয়ারটা অনেক দূরে থাকে, তাই প্রোটিন বাইলেয়ার না বলে প্রোটিন লেয়ার্স বলি আমরা, অথবা ইন্টিগ্রাল প্রোটিন, ক্যারিয়ার প্রোটিন, এদের সাহায্যে এই যে কোন প্রোডাক্টের এন্ট্রি অথবা এক্সিট সেটা সিলেক্ট করে দেওয়া হয়। তাই দিস মেমব্রেন ইজ কল সিলেক্টিভলি পারমিয়েবল, বাংলায় বলে প্রবেদক ভেদ্য। এই কথাটা এর আগে আমি আরেকবার বলেছি। ডিউ টু দ্য ফ্লুইডি নেচার, প্লাজমা মেমব্রেন ক্যান হেল্প দ্য সেল গ্রোথ। সেলের গ্রোথ এই ফ্লুইডি নেচারের জন্য ফরমেশন অফ ইন্টারসেলুলার জাংশন, সিক্রেশন, এন্ডোসাইটোসিস অ্যান্ড সেল ডিভিশন এটসেট্রা। এন্ডোসাইটোসিস মানে কোনো কিছু সেলের ভিতরে এন্ট্রি নিয়ে ফেলা, এন্ডোসাইটোসিস, অ্যাজ ওয়েল অ্যাজ এক্সোসাইটোসিস, দুটোই করে। এক্সোসাইটোসিস মানে সেলের ভেতরকার যে এক্সক্রিটরি মেটেরিয়াল হবে সেগুলোকে বাইরে বের করে দেয়। সবটাই কিন্তু হয় এই যে প্লাজমা মেমব্রেনের বা সেল মেমব্রেনের তার প্রপার্টির উপরে, তার মধ্যে থাকা ইন্টিগ্রাল প্রোটিন, ক্যারিয়ার প্রোটিন, এগুলোর উপরে। এছাড়াও এদের মধ্যে ন্যাচারাল যে
আমাদের কমিউনিকেশন প্রসেস, যার মধ্যে ব্যাপন অভিশ্রবণ বাংলায় বলে, ইংরেজিতে বলা হয় অসমোসিস, ডিফিউশন। এই যে অসমোসিস ডিফিউশনের প্রপার্টি, এই সবগুলোকে একসঙ্গে অ্যাকুমুলেট করে তোমরা ধীরে ধীরে জানতে পারবে কিভাবে ভিতরের মধ্যে এই সমস্ত মেটেরিয়ালগুলো, মলিকিউলসগুলো, যে মলিকিউলগুলো আমাদের বডির জন্য সবসময় দরকার হয়, তারা এইভাবে যাতায়াত করে, কমিউনিকেট করে। যেমন আমরা ইজিলি বলে দিতে পারি এক্সট্রা সেলুলার স্পেস অ্যান্ড ইন্ট্রাসেলুলার স্পেস, মানে এই সেলটা হচ্ছে সেলের ভেতরকার এলাকা বা দুটো সেলের মধ্যে ইনবিটুইন এলাকা, আর এক্সট্রা সেলুলার মানে সেলের একেবারে বাইরের এলাকা। এইভাবে আমরা এক্সট্রা সেলুলার, ইন্টারসেলুলার ফ্লুইড নিয়ে আমরা নর্মাল নলেজটা নিতে পারবো। সেল মেমব্রেনের এবার আমরা আসি ট্রান্সপোর্ট, কারণ সেল মেমব্রেনের সাহায্যে কিন্তু একবারে এই ট্রান্সপোর্ট পার্টটা কিভাবে হয় সেটা তোমাদের সামনে আর একটু ডিটেলে বলে দেওয়ার চেষ্টা করছি। খুব খুব ইম্পর্টেন্ট। আবার বলছি, এই চ্যাপ্টারটি যদি ভালো করে পড়া যায় তাহলে ইন ফিউচারের বায়োলজি নিয়ে কোনো রিসার্চ ওয়ার্ক বা বায়োলজিকে নিয়ে যে ডেপথে পড়া, সেগুলো খুব ভালো করে জানতে পারবে। ম্যাক্সিমাম ইম্পর্টেন্ট ক্লাস তোমাদের কাছে করছি, সব ক্লাসই ইম্পর্টেন্ট, কিন্তু এই ক্লাসগুলো এত বেশি বেসিক, এত বেশি এবিসিডি অফ দ্য সাবজেক্ট, সেগুলো তোমাদের জানতে হবে। কারণ এই ফর্মুলায় যদি থিঙ্কিং গুলো তোমরা করতে পারো, তাহলে কিভাবে আমরা যখন আমাদের নস্ট্রিল দিয়ে অক্সিজেন নিয়ে নিলাম, সেই অক্সিজেন কি করে আমাদের ব্লাডের সঙ্গে মিশে গেল, ব্লাড সেটাকে ক্যারি করলো, প্লাজমা দিয়ে মেমব্রেনকে ভিতরে নিয়ে গিয়ে তার ভিতরে হিমোগ্লোবিনের মধ্যে সেটা চলে গেল, তারপরে তারা গিয়ে টার্গেট সেলে গিয়ে পৌঁছে গেল, সেখানে গিয়ে সেই সেলে তারা আনলোড করে দিল অক্সিজেনকে, আবার কার্বন ডাইঅক্সাইড অক্সাইডকেও তারা কিছুটা নিয়ে এলো। এইভাবে যে আদান প্রদান হয়, শুধু তা তো নয়, আমরা সারাদিন যে খাবারগুলো খাচ্ছি, সেই খাওয়া খাবারগুলো, সেগুলো তো সেলে পৌঁছতে হবে। কিভাবে পৌঁছবে যদি ট্রান্সপোর্টই না হয়? ব্লাড তো ট্রান্সপোর্টের কাজ করছে, কিন্তু ট্রান্সপোর্ট করার পরে সেলের ভেতরে তো এন্ট্রি নিতে হবে কোনো দরজা দিয়ে। এবার সেটাকে যদি খুব ওপেন দরজা করে রাখি, তাহলে সমস্ত মেটেরিয়ালই সেলের মধ্যে ঢুকে গিয়ে যদি সেটা হার্মফুল মেটেরিয়াল হয়, তাহলে সেলকে ডিস্ট্রয় করে দিতে পারবে। সেল তখন সিলেক্ট করে যে কাকে এন্ট্রি দেবে, কাকে এক্সিট করবে। সবই কিন্তু এই প্লাজমা মেমব্রেনের পোরোসিটি বা প্লাজমা মেমব্রেনের ইন্টিগ্রাল প্রোটিন, পেরিফেরাল প্রোটিন, ইন্টিগ্রাল অ্যানাদার যে ওয়েগুলো, যে রাস্তাগুলো আছে, সেগুলোকে নিয়ে আমাদের এরা কাজ করে। এখন যেটা বলতে চলেছি, দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, কেন বলছি এখানে এত কিছু বোঝবার আছে, একটু মনোযোগ দিয়ে শোনো, অনেক কিছু তোমরা বুঝতে পারবে। দেখো, টাইপস অফ ট্রান্সপোর্টের মধ্যে প্যাসিভ অ্যাক্টিভ নিয়ে তোমাদের আমি আলোচনা করব, এবং তাতে তোমরা বুঝতে পারবে প্যাসিভ ট্রান্সপোর্ট এবং অ্যাক্টিভ ট্রান্সপোর্ট, এই দুটো সম্পর্কে নিউ টার্মিনোলজি তোমরা ইজিলি বুঝতে পারবে না। আমি একটু একটু করে ব্যাপারগুলো বোঝানোর চেষ্টা করছি। আমি সবার প্রথমে আসলাম সিম্পল ডিফিউশন। ডিফারেন্ট টাইপ অফ মেমব্রেন ট্রান্সপোর্ট। একটা স্লাইডের মধ্যে দিয়ে তোমাদের অনেকগুলো জিনিস এখানে বোঝানোর চেষ্টা করব। আমি অ্যাক্টিভ প্যাসিভটা এটা বুঝিয়ে নিয়ে তারপরে বলবো। প্রথমে আমরা সিম্পল ডিফিউশন বললাম। এনিথিং ডিফিউশন মানে কি, এটা নিয়ে পরে আরেকটু বলবো। ট্রান্সপোর্ট ইন প্ল্যান্টের ক্ষেত্রে অনেক কিছু বলার আছে, কারণ এই নলেজটা ভালো করে নিয়ে থাকলে পরের যে চ্যাপ্টারের নলেজগুলো আছে ক্লাস 11-এর খুব ভালো করে বুঝতে পারবে। আমি কিন্তু একবারে বলে দিচ্ছি, মাথায় রেখে দিও। যেমন সিম্পল ডিফিউশন, এনিথিং ডিফিউশন কাকে বলা হয়? কোনো গ্যাসিয়াস মেটেরিয়াল যদি কোনো মেমব্রেন দিয়ে ডিরেক্টলি হায়ার কনসেন্ট্রেশন থেকে লোয়ার কনসেন্ট্রেশনে চলে যায়, হাই টু লো সবসময় নিয়ম। দেখো, জল যদি তুমি উঁচু জায়গায় রাখো, উঁচু জায়গা থেকে ন্যাচারাল নিয়মে নিচের জায়গায় পড়বে। এই যে ন্যাচারাল নিয়ম, হায়ার কনসেন্ট্রেশন টু লোয়ার কনসেন্ট্রেশনে চলে যাবে, বাট ইট হ্যাভ টু বি আ গ্যাস। যখন কোনো গ্যাসিয়াস যে আইটেম হবে, ফর এক্সাম্পল অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, তারা তখন প্রোটিন চ্যানেলকে ব্যবহার করে না। কিছুক্ষণ আগে বলে দিয়েছি, তারা ডিরেক্ট পিএলএলপি যে লেয়ারটা আছে, তারা সরাসরি ওপর থেকে নিচের দিকে নেমে যায়, অথবা নিচ থেকে ওপরে উঠে যায়। দেখো, হায়ার কনসেন্ট্রেশন এখানে হাই নাম্বার, এখানে আছে লো নাম্বার, এইভাবে তারা চলে যায়। যদি লো টু হাই হয়ে যায় তখন তারা যাবে না, তখন তারা একটা বিশেষ উপায় নেবে, সেটা আমি পরে একটু পরে বলছি। এবারে ফ্যাসিলিটেটেড ডিফিউশন। দেখো, আমি তোমাদের একজন ফ্যাসিলিটেটর, পড়াশোনা তো তোমরাই করো, কিন্তু আমি তোমাদের হেল্প করে দিই। এরকমই অনেক সময় কি হয়ে যায়, যখন কোনো কিছু ডিরেক্টলি প্লাজমা মেমব্রেন দিয়ে যেতে পারে না, তখন তারা আরেকটা রোড বা রাস্তা নিয়ে যায়, তখন তাদের বলা এই প্রোটিনের চ্যানেল, ইন্টিগ্রাল প্রোটিনের এই চ্যানেল তারা ইউজ করে। এই চ্যানেলে কোনো একটা আইটেম
তার সঙ্গে জুড়ে যায় কোনো প্রয়োজনীয় আরেকটা কিছু, যেমন সোডিয়ামের সঙ্গে গ্লুকোজের খুব ভালো একটা রিলেশন আছে। সোডিয়াম এবং গ্লুকোজ দুজনে একসঙ্গে সেলের মধ্যে এন্ট্রি নেয় বা সেল থেকে বাইরে বেরিয়ে যায়। এখানে ফেসিলিটি দিল কে? সোডিয়াম, সোডিয়ামের মলিকুল, ঠিক আছে তো? বুঝতে ফেসিলিটেটেড, অর্থাৎ কাউকে কোনো ফেসিলিটি দেওয়া হলো। কিরকম ভাবে? আমি একটা এক্সাম্পল দিই তোমাদের সামনে, বুঝতে পারবে। একটা উঁচু পাহাড় আছে, সে পাহাড় থেকে তুমি একটা পাথর ছেড়ে দিলে, সে পাথরটা গড়িয়ে গড়িয়ে নর্মালি বাধা ছাড়া চলে এলো, এটা সিম্পল ডিফিউশন। এবার কখনো দেখলে তুমি পাথরের মধ্যে, সেই পাহাড়ের মধ্যে ছোট্ট একটা পাথরের বাধা আছে, যে পাথরের বড় একটা পাথর আছে যার মধ্যে তুমি যে পাথরটাকে ছেড়েছো সেটা যেতে পারছে না, মাঝপথে ওই জায়গায় বাধা পড়ে আটকে আছে। কি করে যাবে? তুমি যদি ওই পাথরটাকে আবার নাও, নিয়ে একটা বোতল বা কোনো একটা ক্যারিয়ারের মাধ্যমে পাথরটাকে ঢুকিয়ে দাও, এবার বোতল শুদ্ধ যদি তুমি ওই পাথরটাকে ফেলে দাও নিচে, দেখবে ওই বাধাটা সে অতিক্রম করে চলে গেল, সে বোতলটা শুদ্ধ ওই পাথরটা নিচের দিকে গড়িয়ে চলে গেল। তাহলে এখানে বোতলটা কি করলো? যার মধ্যে তুমি পাথর রেখেছিলে, ওই যে বোতলটা, সে বোতলটা ওই পাথরটিকে ফ্যাসিলিটি দিল। কেন ফ্যাসিলিটি দিল? যাতে পাথর উপর থেকে নিচের দিকে চলে যেতে পারে। ঠিক সেরকমই ফেসিলিটেড ডিফিউশন, কিন্তু ফেসিলিটেড ডিফিউশন নর্মাল পিএলএলপি লেয়ার দিয়ে হয় না, না হয়ে যেটা প্রোটিনের প্যাসেজ আছে, প্রোটিন চ্যানেল আছে, সেই চ্যানেলের মধ্যে দিয়ে যায়। এটা খুব ইম্পর্টেন্ট। এবার রয়ে গেল তোমাদের এই যে দুটো বললাম, এই দুটো ট্রান্সপোর্ট কি বলা হয়? প্যাসিভ ট্রান্সপোর্ট। কেন এইবারই বললাম প্যাসিভ ট্রান্সপোর্টের কথা তোমাদের? কারণ দেখো, প্যাসিভ ট্রান্সপোর্ট এই কারণে বলা হয় কারণ এই ট্রান্সপোর্টে কোনো রকম কোনো এনার্জির দরকার হলো না। একজন ফ্যাসিলিটেটরের দরকার পড়লো, আর আরেকজনের নর্মাল, তারা হাই কনসেন্ট্রেশন পেয়েছে, লো কনসেন্ট্রেশন যেখানে ছিল, হাই টু লো, সেখানে তারা পৌঁছে গেল। এখানে কোনো এনার্জির দরকার হলো না। কিন্তু এবার একটা কন্ডিশন মনে করো, আমাকে কনসেন্ট্রেশনটা ডিফার করে আছে। দেখো, বাইরে থেকে ভেতরের দিকে আছে। এবার কনসেন্ট্রেশনটা আমার সেলের ভেতরে, যেটাকে আমরা ইন্ট্রাসেলুলার ফ্লুইড বলছিলাম, এবার বাইরের দিকে যেখানে আছে তার পরিমাণটা খুব কম। তাহলে আমার নিয়ম অনুযায়ী কি হওয়া উচিত ছিল? এখানে হাই কনসেন্ট্রেশন টু লো কনসেন্ট্রেশনের দিকে বেরিয়ে যাওয়ার দরকার ছিল যদি নর্মাল ডিফিউশন হতো, কিন্তু এখানে তো তা হবে না। তাও কি করবে? দেখা যাবে যে যে প্রোডাক্টটা ঢুকেছে, বাইরে আসা যে একজন বাইরে অপেক্ষা করছে তাকেও এন্ট্রি নিতে হবে। ব্যালেন্স করলে হবে না। অনেক সময় এমন কিছু ইম্পর্টেন্ট মেটেরিয়াল আছে বা গ্লুকোজই আছে, প্রোটিন আছে, খাবার দাবার আছে, তুমি খেয়েছো, সেলের বাইরে সেটা অপেক্ষা করছে সেলের ভেতরে ঢুকবার জন্য। সেলের মধ্যে এরকম 100টা মলিকুল আছে, বাইরে অপেক্ষা করছিল, বাইরে ছিল 100টা, ভেতরে ছিল 50টা, তাহলে 100 থেকে 50 নর্মাল ঢুকছিল, ঢুকছিল ঢুকছিল ঢুকছিল, ঢুকতে ঢুকতে যখন ভেতরে 75টা হয়ে গেল, বাইরে তখন হয়ে গেল 25টা, 25টা। তাহলে কি হয়ে গেল? ভিতরের দিকে রয়ে গেল বেশি 75, উপরে রয়ে গেল 25। তাহলে তো 75 থেকে 25 এর দিকে চলে যাওয়া উচিত। তাহলে কি হয়ে যাবে? যা ঢুকেছিল সেটা আবার বাইরে বেরিয়ে পড়বে। এটা তো উচিত কাজ নয়। কি হবে? ওই যে বাকি বাঁচাকুচা যে 25টা কার্বোহাইড্রেটের মলিকুল ওয়েট করছিল সেল মেমব্রেনের বাইরে, তাকেও ভেতরে ঢুকিয়ে দিতে হবে। তখনই একটা মজাদার গল্প হয়। তখন কিন্তু একটা বিশেষ প্রোটিন, যাদেরকে আমরা বলি ক্যারিয়ার প্রোটিনের দরকার হয়। এবার ক্যারিয়ার প্রোটিন তো এমনি পারবে না, ক্যারিয়ার প্রোটিনকে তখন একটা এনার্জি সাপ্লাই করতে হবে এটিপি দিয়ে। এবং এই এটিপি দিয়ে যখন এই ক্যারিয়ার প্রোটিনটা এনার্জাইজড হয়ে যাবে, সে তখন করবে কি? প্রোটিনটা মুভ করে, ঘুরে যায়। প্রোটিনটা পুরো ঘুরে যাবে এনার্জি নেওয়ার পরে। এই যে প্রোটিনটা দেখছো, প্রোটিনটা পুরো রিভার্স করে যাবে এনার্জি নেবার পরে। রিভার্স করে সে করবে কি? ওপরে থাকা যে ওই যে 25টা কার্বোহাইড্রেট ছিল বা অন্য কোনো বেনিফিশিয়ারি মেটেরিয়াল ছিল যেগুলোকে সেলের ভেতরে নিতে হবে, তাকে সে ক্যাচ করলো। ক্যাচ করে গিয়ে সে আবার ঘুরে গেল, ঘুরে গিয়ে সে আবার প্রোডাক্টটাকে নিচের দিকে ফেলে দিল। অর্থাৎ 75 থেকে একটা কমে গেল, 74 হয়ে গেল, নিচে উপরে 25-এর থেকে কমে 24 হয়ে গেল, নিচের দিকে 75 থেকে বেড়ে 76 হয়ে গেল। এইভাবে প্রোটিন মলিকুলটা এনার্জিকে নিয়ে, এটিপিকে নিয়ে অ্যাক্টিভেট হয়ে সে নিজে মুভ করে করে ঘুরিয়ে ঘুরিয়ে মুভ করে। কিন্তু প্রোটিনটা যে ওপর থেকে নিল, প্রোটিনটাই মুভ করে গেল। কি দিয়ে মুভ করলো? তাকে মুভ করালো কে? এনার্জি। এনার্জি এটিপি যদি না থাকে সে মুভ করতে পারবে না।
এই মুভিংটা করালোই এটিপি এনার্জি। যদি এটিপি না দিতাম ও সোজা দাঁড়িয়ে থাকতো, কোনো কাজ হতো না। অর্থাৎ বাইরের জিনিস বাইরেই থাকতো, ভেতরের জিনিস ভেতরেই থাকতো। তাহলে বাইরের জিনিসকে ভেতরে ঢোকাতে গেলে প্রোটিনটাকে মুভ করাতে হবে, আর এই মুভ করানোর জন্য এটিপি এনার্জি ইউটিলাইজের পরে সে এডিপি তে কনভার্ট হয়ে যায়। এটিপি মানে অ্যাডিনোসিন ট্রাইফসফেট, 3টে ফসফেট থাকে। এনার্জি রিলিজের পরে 2টো ফসফেট ডাইফসফেট এই ডিপি তে কনভার্ট হয়ে যায়, এনার্জি দিয়ে দিল, এবং প্রোটিনটা আমাদের যে মেটেরিয়ালগুলো বাইরে এতক্ষণ অপেক্ষা করছিল তাকেও, যে বাঁচাকোচা জায়গা ছিল তাকে পুরোটা ভিতরে নিয়ে নিল। কারণ এই কার্বোহাইড্রেট তো সেলের দরকার, সেল সেটাকে দিয়ে ফুড তার লাগবে, এনার্জি লাগবে, মাইটোকন্ড্রিয়া পৌঁছে দিতে হবে। সেলের ভেতরে ঢুকলে না তবে মাইটোকন্ড্রিয়া যাবে, কারণ মাইটোকন্ড্রিয়া কোথায় থাকে? সেলের ভেতরে থাকে। এই যে ট্রান্সপোর্টটা হলো, এই ট্রান্সপোর্টের মধ্যে কি নর্মালি হলো, ন্যাচারাল নিয়মে হলো, নাকি একটু জোর করে করতে হলো? এই যে জোর করে বা এটিপির সাহায্যে তাকে এনার্জি দেওয়ার জন্য তাকে যে ঘুরিয়ে দেওয়া হলো, এই ধরনের ট্রান্সপোর্ট বিশেষ করে ক্যারিয়ার প্রোটিন দিয়ে হয়, তাদেরকে আমরা বলি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। ভেরি ইম্পর্টেন্ট এই পার্টটুকু তোমরা মনে রাখবে, অ্যাক্টিভ ট্রান্সপোর্ট কিন্তু এইটাকে বলে। অর্থাৎ এই যে বলছে প্রাইমারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট, এদিকে হলো যতই কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট, অর্থাৎ নিচের দিকে বেশি কনসেন্ট্রেশন থাকুক না কারো, নিচ থেকে উপরে যাওয়ার বদলে উপর থেকে কম কনসেন্ট্রেশন থাকলেও তখন তারা ভিতরে চলে গেল। অর্থাৎ কনসেন্ট্রেশন যখন কমের থেকে বেশির দিকে যায় তখন এনার্জি লাগে। একটা উদাহরণ দিলে বুঝতে পারবে। আমাদের ছাদের উপরে জল আছে ট্যাঙ্কিতে, নর্মাল ভাবে ট্যাঙ্কির জল নিচে পড়ছে স্বাভাবিক নিয়মে, তাতে কোনো এনার্জি দিতে হচ্ছে না। কিন্তু আমরা যখন সেই জলটাকে তুলবো, ওপরে তুলবো, মাটির জল থেকে যখন ট্যাঙ্কিতে স্টোর করব, তখন আমাকে এনার্জি কস্ট করতে হচ্ছে। কিভাবে? ইলেকট্রিসিটি দিতে হচ্ছে, মোটর চালাতে হচ্ছে, সেই জলটাকে উপরে তুলতে হচ্ছে। ঠিক আছে? তাহলে এই যে কনসেন্ট্রেশনের এগেইনস্টে কাজ করতে গেলে যে এনার্জি কস্ট করতে হয়, এই এনার্জি যখনই কনসেন্ট্রেশন লো টু হাইয়ে যেতে হবে, হাই টু লো নর্মাল, কিন্তু যখন লো টু হাইতে আমরা যাব, উল্টো করে যাব, তখনই এনার্জি কস্ট করতে হচ্ছে। সেই ধরনের ট্রান্সপোর্টকে বলে অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। ঠিক আছে? ইন্টারসেলুলার এন্ড এক্সট্রাসেলুলার মেমব্রেন দিয়ে এইভাবে মেটেরিয়াল যাতায়াত করে উইথ দ্য হেল্প অফ ইন্টিগ্রাল প্রোটিন, ফ্যাসিলিটেটর প্রোটিন অথবা ট্রান্সপোর্ট প্রোটিন। বাট ঠিক আছে, এইগুলোর মধ্যে দিয়ে আমাদের চলে যায়। মেমব্রেন প্রোটিনও এক্ষেত্রে কিছু সাহায্য করে। এটাকে খুব ভালো করে এই ডায়াগ্রামটা একটু দেখো, সেটাকে একই ডায়াগ্রাম আমি কয়েকবার আনার চেষ্টা করছি যাতে তোমরা ভালো করে বুঝতে পারো। ঠিক একই রকম ভাবে হাই টু লো নর্মাল ট্রান্সপোর্ট, ডিফিউশন। কেন ডিফিউশন? গ্যাস, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড নর্মাল রাস্তা নিচ্ছে, পিএলএলপি রাস্তা নিচ্ছে। ঠিক তারপরে নেক্সট পার্টে চলে আসে, এটা 1 নম্বর পার্ট দেখিয়ে দিলাম। 2 নম্বর পার্টে হাই কনসেন্ট্রেশন টু লো কনসেন্ট্রেশন, এখানে ফ্যাসিলিটেটর প্রোটিন ফ্যাসিলিটেট ডিফিউশন। কি করলো? ফ্যাসিলিটি দিল কি দিয়ে? এই যে আমাদের নেসেসারি প্রোডাক্টগুলো অন্য কোনো প্রোডাক্টের সঙ্গে এসে মিশে গিয়ে তারা ফ্যাসিলিটি দিল, এবং প্রোটিন চ্যানেল দিয়ে চলে এলো ফ্যাসিলিটেটর প্রোটিনের সাহায্যে তারা ওই হাই টু লো কনসেন্ট্রেশনে গেল। ঠিক ফ্যাসিলিটেট ডিফিউশন এভাবে হাই টু লো কনসেন্ট্রেশন চলে যায়। এটা কিন্তু নর্মাল ডিফিউশন, এখানে কিন্তু এক্সট্রা এনার্জি দরকার পড়ছে না, বাট তাই এটাকে বলছি আমরা প্যাসিভ ট্রান্সপোর্ট। আবার অ্যাক্টিভ ট্রান্সপোর্ট কোথায়? দেখো, মুখটা বন্ধ হয়ে আছে, প্রোটিনটা ঘুরছে, প্রোটিনটা মুভ করছে। এই যে পুরো ইয়েলো কালারের এনার্জি দেওয়া হয়েছে এটিপি রূপে, সেই এটিপি এনার্জি দিয়ে এই মুখটা ওপেন করছে, এই মুখটা ক্লোজ থাকছে, অথবা এরা ঘুরে যাচ্ছে। এই যে ঘুরে যাওয়ার জন্য এক্সট্রা এনার্জি দিয়ে যখনই কোনো ক্যারি হবে, সেটা ক্যারিয়ার প্রোটিনের সাহায্যে, তাকে বলবো অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। অ্যাক্টিভ হয়ে গেল এটিপি দিয়ে। তাহলে এবার আমরা প্যাসিভ ট্রান্সপোর্টের একটু গল্পটা এখানে লেখা আছে, তোমরা এখান থেকে পড়ে নিতে পারো, এবং পরবর্তীকালে বইতেও লেখা থাকবে। মুভমেন্ট অফ মলিকিউলস অ্যাক্রস দ্য মেমব্রেন, অ্যাক্রস মানে মেমব্রেনকে ক্রস করছে, অ্যালং দি কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট, মানে ফ্রম হাইয়ার কনসেন্ট্রেশন to the concentration to the lower concentration. This is called concentration gradient, বাংলায় বলে বিভব পার্থক্য। উইদাউট এক্সপেন্ডিচার, উইদাউট এক্সপেন্ডিচার অফ এনার্জি,
তাকে বলবো প্যাসিভ ট্রান্সপোর্ট। প্যাসিভ ট্রান্সপোর্ট ইজ টু টাইপস, সিম্পল ডিফিউশন অ্যান্ড অসমোসিস। একবারে বলে দেবো, সিম্পল ডিফিউশন গ্যাস, মুভমেন্ট অফ ন্যাচারাল সলিউডস অ্যাক্রস দ্য মেমব্রেন। ন্যাচারাল সলিউডস অক্সিজেন হতে পারে, যে কোনোটা কিছু হতে পারে। অসমোসিস, মুভমেন্ট অফ ওয়াটার বাই ডিফিউশন অ্যাক্রস দ্য মেমব্রেন। মনে করো অসমোসিসের ক্ষেত্রে সেটা ওয়াটার হতে হবে, আর সিম্পল ডিফিউশনে মেইনলি গ্যাস হবে। অসমোসিসে এনি ফ্লুইড মেটেরিয়াল হতে হবে। মুভমেন্ট অফ ওয়াটার, ওয়াটার ওয়াটার, এই ওয়াটার কথাটা বলতেই হবে, ওয়াটার কথাটা বলতে হবে। তাহলে দেখো, পোলার নিউক্লিয়াস ক্যানট পাস থ্রু দ্য নন পোলার লিপিড লেয়ার। পোলার মলিকিউলস ক্যানট পাস থ্রু দ্য নন পোলার, আমরা দেখব নন পোলার লিপিড বাই লেয়ার। কারণ নন পোলার লিপিড বাই লেয়ার দিয়ে পোলার মলিকুল, কারণ ওয়াটার পোলার মলিকুল বা অন্যান্য মলিকুল আছে যেগুলো লিপিড বাই লেয়ার দিয়ে মুভ করতে পারে না। সো দে রিকোয়ার্ড আ মেমব্রেন ক্যারিয়ার প্রোটিন ফর দ্য ট্রান্সপোর্ট অফ ফ্যাসিলিটেটেড ডিফিউশন, এটাকে বলি। অর্থাৎ আগেই বলেছি আমরা, ফ্যাসিলিটি দেয়। এই যে ফ্যাসিলিটি দিয়ে দিল, এই ফ্যাসিলিটিটাই আমাদের মেন মাথায় রাখতে হবে। ফ্যাসিলিটেড ডিফিউশন অর্থাৎ যে ফ্যাসিলিটি দিচ্ছে, এই যে দেখতে পাচ্ছ ফ্যাসিলিটি দিচ্ছে। আমি যেরকম তোমাদের ফ্যাসিলিটি দিই, পড়াটা তোমরাই পড়ো, আমি কিছুটা বুস্ট আপ করে দিই। সেরকমই নন পোলাররা ঢুকতে পারে না, যে কোনো ধরনের। কারা নন পোলার? কার্বোহাইড্রেট একটা নন পোলার, তারা ঢুকতে পারে না, তারা নর্মালি যেতে পারে না বলে তখনই লিপিড বাই লেয়ার রয়ে গেছে, তখনই ফ্যাসিলিটেটর দরকার হয়। এক্ষেত্রে ফ্যাসিলিটেটর প্রোটিন একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে। নেক্সট পার্টে অ্যাক্টিভ ট্রান্সপোর্টে চলে আসি। মুভমেন্ট অফ মলিকুলস অ্যাক্রস দ্য মেমব্রেন এগেইনস্ট কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট, that is from lower concentration to higher, against lower to higher এ চলে যাচ্ছে। দেখো, against অর্থাৎ যেখানে উল্টো রাস্তা আছে, আমি আগে বলেছিলাম কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্টের উল্টো হলেই এটা হয়ে যাবে। কারণ আমরা কিন্তু এখানে আমরা এই দুটো মলিকুলকে লক্ষ্য করব, বাকিদের লক্ষ্য করব না। এখানে এর সংখ্যা কম, আর এখানে এদের সংখ্যা অনেক বেশি হয়ে আছে। দেখো, এখানে অনেক সংখ্যা বেশি হয়ে আছে, তাহলে কমের থেকে বেশি তো যাওয়ার কথা না। তখনই আমাদের অ্যাক্টিভ ট্রান্সপোর্টের দরকার পড়ছে লোয়ার টু হায়ারে যাওয়ার জন্য। এনার্জি এটিপি ইজ ইউটিলাইজড, এটিপি এক্সপেন্ডিচার করে, এক্সপেন্সের মাধ্যমে তারা বেরিয়ে আসে, তাই এদেরকে বলা অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কথা বলে দিলাম। এখানে সোডিয়াম অ্যান্ড পটাশিয়াম পাম্প খুব উল্লেখযোগ্য ভূমিকা। এই যে সোডিয়াম এবং পটাশিয়াম, তাদের সঙ্গে ওই নন পোলার মলিকুলরা লেগে যায়, লেগে গিয়ে সোডিয়াম পটাশিয়ামরা ওই ক্যারিয়ার প্রোটিনের সাহায্যে এবং অ্যাক্টিভ এটিপিকে সঙ্গে নিয়ে তারা এইভাবে প্রোটিনকে মুভ করিয়ে লো কনসেন্ট্রেশন থেকে হাই কনসেন্ট্রেশনের দিকে, লো টু হাই, লো এর থেকে হাই তো যাওয়ার কথা, নিচ থেকে উপরে যাওয়ার জন্য কষ্ট হয়। তখন এই যে কষ্টটা করতে গিয়ে যে এনার্জি এক্সপেন্ডিচার করছে, এই এনার্জি এক্সপেন্ডিচারের মাধ্যমে সোডিয়াম মাধ্যমে তারা এইভাবে করে প্রোডাক্ট আদান প্রদান করে বা এক্সচেঞ্জ করে কোনো প্রোডাক্ট। এইভাবে সোডিয়াম পটাশিয়ামকে হেল্প নিয়ে যখন অ্যাক্টিভ ট্রান্সপোর্ট হয়, তখন তাকে বলা হয় সোডিয়াম পটাশিয়াম পাম্প। সোডিয়াম পটাশিয়াম পাম্প আমরা বাড়িতে যেরকম পাম্প সিস্টেম লাগাই, পাম্প সিস্টেম তো এমনি চলবে না, পাম্প লাগানো হয়েছে, তার মধ্যে তোমাকে এনার্জি দিয়ে ইলেকট্রিসিটি দিতে হয়েছে, তারপরে সেই পাম্পকে চালাতে হয়েছে, পাম্প কাজ করছে ভ্যাকুয়ামের উপরে। এটাও সেরকম ভ্যাকুয়ামের উপরে কাজ করে, সে কনসেন্ট্রেশনের এগেনস্টে যাতায়াত করে। তাই সোডিয়াম পটাশিয়াম যদি ইনভলভ হয়, এই পাম্পের ক্ষেত্রে অবশ্যই ইনভলভ হয়, তাদের বলা হয় সোডিয়াম পাম্প সিস্টেম। সোডিয়াম পটাশিয়াম পাম্প যখনই বলবো তখনই মনে রাখবে এগেইনস্ট কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট, এগেইনস্ট কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট, কম থেকে বেশির দিকে যেতে হচ্ছে, লো টু হাই এর দিকে যেতে হচ্ছে এবং এনার্জি এক্সপেন্ড করতে হচ্ছে। সোডিয়াম পটাশিয়াম আয়ন, যে কোনো ধরনের সোডিয়াম পটাশিয়ামের যা মলিকুলগুলো, আমরা এই জন্যই আমাদের বডিতে সোডিয়াম অ্যান্ড পটাশিয়াম রিলেটেড ফুড খেতে হয়, যাতে সোডিয়াম পটাশিয়ামের
যে কনসেন্ট্রেশনটা ঠিকমতো থাকে, যাতে সেলের মধ্যে এই মুভমেন্টগুলো বেটার থাকে। তাই সোডিয়াম পটাশিয়াম পাম্প কিন্তু একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কনসেপ্ট। যেখানে সোডিয়াম পটাশিয়াম এবং পাম্প কথাটা থাকবে, সেখানে এনার্জি ইউটিলাইজ করবে। দ্যাট উইল বি কল্ড অ্যাজ অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। এনার্জি ইউটিলাইজেশন হবে।